আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আমাদের অর্গানিকের আরেকটা লেকচার নিয়ে চলে আসছি, লেকচার 14। এটাই মেবি আমাদের অর্গানিকের লাস্ট লেকচার শর্ট সিলেবাসের বা ফুল সিলেবাসের উপরে। তো আজকে আমরা মূলত আলোচনা করব আমাদের ফেনল পার্টটাকে নিয়ে। ফেনল হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহল, ওইটাকে নিয়ে আমরা আজকে মেইন আলোচনা করব। তো আমার পরিচয় দিয়ে একটু শুরু করি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সামির রহমান, পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট। চলো আমাদের আজকের লেকচার শুরু করা যাক। সো ফার্স্টে যেটা বলেছিলাম, আমাদের আজকের লেকচারটা মূলত ফেনল নিয়ে। সো ফেনল জিনিসটাকে, ফেনল হচ্ছে আমাদের মূলত ওয়ান টাইপ অফ অ্যারোমেটিক অ্যালকোহল। তোমাদের শর্ট সিলেবাসে এই ফুল টপিকটাই ছিল না। সো আমরা আজকে মূলত ফেনলকে একদম ডিটেলস আলোচনা করবো, ফেনল একদম বেসিক টু অ্যাডভান্স সবকিছু নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। এরপর আমরা কিছু এমসিকিউ সলভ করব, যার মাধ্যমে ফেনল থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে, কোন কোন জিনিসটা ফেনলের ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করব। তো আসো সামনে আগানো যাক। সো আগে একটু দেখে নিই যে ফেনলটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। ফেনলটা কিন্তু যদি দেখতে যাই আমাদের ভালোই গুরুত্বপূর্ণ। যেমন তুমি দেখো যে শর্ট সিলেবাস হওয়া সত্ত্বেও দেখো এই যে 21-22, এই যে জাহাঙ্গীর মানে জগন্নাথ ইউনিভার্সিটি, এই যে 21-22। তো এখানে কিন্তু তোমার মানে তোমাদের যে জাহাঙ্গীরনগর বা জগন্নাথ, এইসব ইউনিভার্সিটি কিন্তু রিসেন্ট ইয়ারে কোশ্চেন আসছে। দেখতে পাচ্ছ যে তোমাদের 19-20-এ মানে শর্ট সিলেবাসের আগে থেকে তো কোশ্চেন আসতোই, বাট রিসেন্ট শর্ট সিলেবাস হওয়া সত্ত্বেও কিন্তু মাঝে মাঝে কিছু কোশ্চেন চলে আসে। সো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আর এটা কিন্তু দেখো 2 স্টার গুরুত্ব, মানে এটা ভালোই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সো আমরা আসলে একটু ফেনল নিয়ে তাহলে আলোচনা শুরু করি। সো ফার্স্টে কথা হচ্ছে ফেনল জিনিসটা কি, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। সো আমরা আমরা যেটা বলি যে ROH, অথবা আমরা যেটাকে বলি AROH, যখনই কোনো কিছুর সাথে একটা OH মূলক থাকে সেটাকে আমরা কি বলি? OH মূলক থাকা মানে আমরা এটাকে বলি এটা হচ্ছে আমাদের অ্যালকোহল। OH মূলক থাকা মানে সেটা হচ্ছে কি অ্যালকোহল। এখন সেটা যদি আর হয়, সেটা যদি আমাদের আর হয়, আর মূলক হলে, আর মূলক হলে আমরা সেটাকে কি বলি? আমরা সেটাকে বলি অ্যালিফেটিক অ্যালকোহল। আমরা সেটাকে কি বলি? আমরা সেটাকে বলি অ্যালিফেটিক অ্যালকোহল। আর এই আর মূলকটা যদি আমার এরাইল মূলক হয়, মানে বেনজাইল মানে বেনজিন মূলক হয়, যদি সেটা এরাইল অথবা বেনজিন মূলক হয়, তখন আমরা সেটাকে কি বলি? আমরা সেটাকে বলি এরাইল অ্যালকোহল। আমরা সেটাকে কি বলি? এরাইল অ্যালকোহল। এখন কথা হচ্ছে এরাইল অ্যালকোহল, এরাইল অ্যালকোহলের একটা টাইপ হচ্ছে ফেনল। ওকে, এরাইল অ্যালকোহলের একটা টাইপ হচ্ছে জাস্ট ফেনল। মনে রাখবা, এরাইল অ্যালকোহল মানেই কিন্তু ফেনল না। সো আমি যদি একটু তোমাকে এটা মানে ম্যাথমেটিক্যাল দৃষ্টিকোণ থেকে বোঝাই, সো মনে রাখবা যে ফেনল নট ইজ ইকুয়াল টু এরাইল অ্যালকোহল। ওকে, এটা একটু মনে রাখবা। এটা এমন না যে ফেনল এরাইল অ্যালকোহল না, ফেনল হচ্ছে আমার এক টাইপের অ্যালকোহল। বাট ফেনল মানেই যে সম্পূর্ণ, সম্পূর্ণ মানে ফেনল মানেই কিন্তু আমার সম্পূর্ণ এরাইল অ্যালকোহল না। এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে। এরাইল অ্যালকোহল অনেক ধরনের হতে পারে, তোমাকে আমি অনেক ধরনের এরাইল অ্যালকোহল দেখাবো আজকে। সো এরাইল অ্যালকোহলের মধ্যে একটা টাইপ হচ্ছে আমার ফেনল। তো আসলে এরাইল অ্যালকোহল আমাদের কি কি হতে পারে সেটা আমরা একটু দেখে নিই। তো আসো আমরা একটু এরাইল অ্যালকোহল আমাদের কি কি হতে পারে সেটা একটু আমরা দেখে নিই। সো এখানে আসো, এই দেখো। তো আমি তোমাকে যদি বলি যে এরাইল মানে কি, তোমার একটা বেনজিন, এই যে একটা বেনজিন থাকবে। এখন দেখো এই বেনজিনের মধ্যে কি কি থাকতে পারে, মনে করো এই একটা বেনজিন। এখন এই বেনজিনের সাথে তোমার যখন ওএইচ মূলকটা, যে কোনো হাতে বেনজিনের ওএইচ মূলকটা যখন সরাসরি যুক্ত থাকে, খেয়াল করে এখানে, এখানে কি হয়েছে আমার, এখানে কিন্তু সরাসরি ওএইচটা যুক্ত। তো দেখো সরাসরি OH বেনজিন রিং এ যুক্ত। তো খেয়াল করছে এটা আমার বেনজিন রিং এ কিন্তু আমার ওএইচটা সরাসরি যুক্ত, সরাসরি OH বেনজিন রিং এ যুক্ত। যখন আমার সরাসরি বেনজিন রিং এর সাথে হাইড্রোক্সিল মূলকটা যুক্ত থাকবে, সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো ফেনল। সেটাকে বলা হয় ফেনল, যেটাকে আমরা বাংলায় বলি, বাংলায় ওই ফেনলই বলি আমরা। সো দিস ইজ ফেনল। এখন এটার বাইরেও হতে পারে, সেটা কেমন? তুমি চিন্তা করো, এই জিনিসটা এভাবেও তুমি লিখতে পারো না যে ডিরেক্ট আমি যুক্ত না করলাম। আমি মনে করো এই যে এই বেনজিন নিলাম, বেনজিনের হাতে আমি ফার্স্টে CH2 দিলাম, তারপর OH দিলাম, এটাও হতে পারে না? এখানে কি সরাসরি যুক্ত আছে? এখানে দেখো, এখানে কিন্তু সরাসরি OH যুক্ত নেই। OH কি আমার, OH কিন্তু সরাসরি রিং এ যুক্ত নেই। আমি যদি লিখি যে সরাসরি বেনজিন রিং এ OH যুক্ত নেই, সো এখানে দেখছো যুক্ত নেই। সো এটাকে কি আমরা ফেনল বলতে পারবো? তোমরা বলো। এটাকে কিন্তু আমরা ফেনল বলতে পারবো না, এটা কিন্তু তাহলে ফেনল না। সো এটা কি? এটা হচ্ছে ওয়ান টাইপ অফ, এটা কি, এটাকে যদি আমরা বলি এটা হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যারাইল অ্যালকোহল। ওকে, এটা হচ্ছে এক ধরনের অ্যারাইল অ্যালকোহল। সো এটা কি? এটা হচ্ছে আমার এক ধরনের অ্যারাইল অ্যালকোহল। এটাকে তুমি এক টাইপের অ্যারাইল অ্যালকোহল বলতে পারবা, বাট তুমি এটাকে কিন্তু ফেনল বলতে পারবা না। সো বোঝা গেছে যে আমার অ্যারাইল অ্যালকোহলের মধ্যে জাস্ট একটা টাইপ হচ্ছে ফেনল,
বাট এর মানে যে সব অ্যারাইল অ্যালকোহল ওএইচ থাকলেই যে সেটাকে আমরা ফেনল বলবো সেটা কিন্তু না। ওএইচ থাকলেই কিন্তু আমরা সেটাকে ডিরেক্ট ফেনল বলতে পারবো না। ফেনল হওয়ার জন্য কি হইতে হবে, সরাসরি ওএইচটা বেনজিন রিং এর সাথে যুক্ত থাকতে হবে। তো এটাকে আমরা বলি ফেনল। আর এটার নাম কি তাহলে? এটাকে দেখো, এই জিনিসটার নাম হচ্ছে, এই জিনিসটার নাম কি তাহলে? এই জিনিসটার নাম হচ্ছে আমার বেনজাইল অ্যালকোহল। ওকে, এটার নাম হচ্ছে বেনজাইল অ্যালকোহল। এগুলাকে বলা হয় বেনজাইল অ্যালকোহল। সো বেনজাইল অ্যালকোহল, সো এগুলাকে বলা হয় বেনজাইল অ্যালকোহল। সো বেনজাইল অ্যালকোহলও এক ধরনের অ্যারোমেটিক অ্যালকোহল, ফেনলও এক ধরনের অ্যারোমেটিক অ্যালকোহল। ডিফারেন্সটা কি? ফেনলের ক্ষেত্রে OH মূলকটা সরাসরি বেনজিন রিং এর সাথে যুক্ত থাকে, আর বেনজাইল অ্যালকোহলের ক্ষেত্রে কি হয়, মাস একটা মানে এটা বলতে পারো টলুইন, একটা টলুইনের একটা হাইড্রোজেনকে যখন তুমি OH দ্বারা প্রতিস্থাপন করো সেটা হচ্ছে তোমার, এটা হচ্ছে বেনজাইল অ্যালকোহল। সো এখন আসো তাহলে আমরা আরো কিছু টাইপের অ্যালকোহল মানে ফেনলের টু ক্লাসিফিকেশন দেখে নিই আমরা। সো দেখো, আমি যদি একটু তোমাকে নোমেনক্লাচারের দিক থেকে ঘুরিয়ে আনি, তাহলে দেখো তুমি ডিরেক্ট বেনজিন রিং এর সাথে OH যুক্ত আছে, এটা একটা হতে পারে। এটাকে আমরা কি বলি দেখো, এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি আমাদের, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফেনল। এটা অন্য ধরনের থাকতে পারে, যেমন দেখো আমি তোমাকে যেটা বললাম যে এটা তোমার আবার এভাবে থাকতে পারে, যে এই হচ্ছে দেখো, এই হচ্ছে একটা বেনজিন রিং, আর এখানে কি হলো তোমার CH2OH। সো এটাকে তুমি কি বলবা? এটাকে বলা হয় বেনজাইল অ্যালকোহল। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো বেনজাইল অ্যালকোহল। আরেকটা জিনিস দেখো, এটা আবার আমরা এভাবেও লিখতে পারি চাইলে, সেটা কি দেখো, এই যে তোমার এই হচ্ছে আমাদের বেনজিন রিং, এখানে আমি দিলাম কি CH2OH। এখন কি হলো দেখো, দুইটা কার্বন, এই হচ্ছে আমার 1 নাম্বার কার্বন। আমি যদি একটু কার্বনটাকে নাম্বারিং করি দেখো, তাহলে কি এই হচ্ছে আমার 1 নাম্বার কার্বন, এই হচ্ছে 2 নাম্বার কার্বন। তাহলে তোমরা বলো এটার নাম কি হতে পারে? এটার নাম হতে পারে আমাদের 2 ফিনাইল। দেখো এটার নাম কি আমাদের? এটার নাম হচ্ছে 2 ফিনাইল ইথাইল অ্যালকোহল। সো 2 ফিনাইল ইথাইল অ্যালকোহল বলতে পারো, আবার তুমি চাইলে 2 ফিনাইল ইথানলও বলতে পারো, তোমার ইচ্ছা। তো আমি আমার মতামত অনুযায়ী আমি লিখলাম 2 ফিনাইল ইথাইল অ্যালকোহল, তুমি চাইলে 2 ফিনাইল ইথানলও লিখতে পারো। সো বোঝা গেল যে নোমেনক্লাচারটা কিরকম হয়। আমাদের আমাদের নোমেনক্লাচার কিন্তু বিভিন্ন টাইপের হতে পারে। সো এই 3 টাইপের নর্মালি নোমেনক্লাচার আমাদের হতে পারে। সো এই 3 টাইপের নোমেনক্লাচার আমরা শিখে ফেললাম। তো নামকরণ কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসতেও পারে, কারণ নামকরণে কিন্তু একটু সমস্যা আছে ফেনলের, এটা আসতে পারে। এর বাইরে দেখো কিছু এক্সট্রা নামকরণ আছে যেগুলো আমি তোমাকে শিখিয়ে রাখি, পরীক্ষায় চলেও আসতে পারে, কারণ নামকরণ কিন্তু আমাদের ভার্সিটির জন্য অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। তো দেখো আমি যদি এভাবে লিখি, মনে করো এই হচ্ছে একটা ফেনল, এখানে OH, আর এই হাতে যদি আমি CH3 দিই, এটাকে আমরা কি বলতে পারি একটু বলো তো? ফেনলের সক্রিয়তা সব থেকে, OH এর সক্রিয়তাটা অবশ্যই সব থেকে বেশি। তো এটাকে আমরা কি অর্থ অবস্থানে বলতে পারি? আমরা এটার নাম এভাবে বলতে পারি যে অর্থোমিথক্সি, অর্থোমিথাইল, অর্থোমিথাইল ফেনল বলতে পারি, এভাবে বলতে পারি। আবার একটা বলতে পারি, এটা যদি আমার 1 হয়, এটা যদি আমার 2 হয়, তাহলে আমি এভাবে বলতে পারি যে 2 মিথাইল 1 হাইড্রোক্সি। এখন এইচ আগে না এম আগে? ABCDEFGH, তারপরে কি, তো এইচ আগে, তো আমি এটা কি বলতে পারি? এটাকে আমি এভাবে বলতে পারি 1 হাইড্রোক্সি, তো এইচটা বড় হাতে লিখি একটু, 1 হাইড্রোক্সি 2 মিথাইল, 1 হাইড্রোক্সি 2 মিথাইল বেনজিন, এটাকে আমি এটাও বলতে পারি। আবার আমি এটাকে আরেক নামে ডাকতে পারি, সেটা কি দেখো, এটাকে আমি এই নামে ডাকতে পারি, সেটাকে বলা হয় অর্থো ক্রিসল। মনে রাখবা, অর্থো ক্রিসল বলতে পারি, এটা কিন্তু বাণিজ্যিক নাম। সো এই জিনিসটা একটু মনে রাখবা, এই 3টাই কিন্তু আমার এর নাম হতে পারে। ওকে, এটার নাম আমি কি বলতে পারি? এটার নাম আমি অর্থোমিথাইল ফিনাইল, অর্থোমিথাইল ফিনাইল মানে কি বলে, অর্থোমিথাইল ফেনল বলতে পারি, 1 হাইড্রোক্সি 2 মিথাইল বেনজিন বলতে পারি, আবার এটাকে আমি অর্থোক্রিসল বলতে পারি। এই 3টাই কিন্তু আমার এর নাম হওয়া পসিবল। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে ওর বাণিজ্যিক নাম। এটা কি? এটা হচ্ছে ওর বাণিজ্যিক নাম। সো এই নামটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসতে পারে। সো এই নামটা যদি কোনো সময় আইসা পড়ে, সো যাতে তোমরা ভুল না করো, মনে রাখবে এটাকে ক্রিসল ডাকা হয়। তোমার যদি একসাথে CH3 আর OH থাকে, সেটাকে বলা হয় অর্থোক্রিসল। এটা প্যারাক্রিসল হওয়া পসিবল, মেটাক্রিসল হওয়া পসিবল, তিনটাই কিন্তু হওয়া পসিবল। আরেকটা জিনিস তোমার চিন্তা করো, মাঝে মাঝে কিন্তু তোমার জিনিস নামটা এরকমও হতে পারে, তোমার মানে ফেনলটা কিন্তু এভাবে থাকতে হয়। মনে করো এই হচ্ছে বেনজিন, এখানে একটা OH আছে, আবার এখানে একটা OH আছে, এই জিনিসটা হতে পারে তোমার। সো আসলে এটাকে একটু আমি ইজি করার জন্য একটা কাজ করি, যে এই হচ্ছে আমার বেনজিনটা। সো এটা থেকে মনে করো এই একটা বানালাম, আবার মনে করো এটা থেকে আরেকটা বানাই নি। সো দেখো এই যে, সো 3টা বানালাম। সো 3টার মধ্যে, সো দেখো এই যে 3টা। সো ফার্স্টেরটা আমরা একটা জিনিস করি, দেখো এই যে
এখানে মনে করো এই হাতে একটা ওএইচ আছে, সেটা অর্থ অবস্থানে আছে। এখানে মনে করো এই হাতে একটা আছে, এটা মেটা অবস্থানে আছে। আর এখানে মনে করো এই হাতে আছে, প্যারা অবস্থানে আছে। তাহলে তুমি এদেরকে নামকরণ করবা এখন। তো এদেরকে নামকরণ করার ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো, এটাকে আমি একটু এদিকে সরাই নিই। ওকে, আর এটাকে একটু মাঝখানে সরাই নিই। আচ্ছা, এখন আসো তাহলে এদের নামকরণ কি হবে। এদের একটু স্পেশাল নেম আছে, so এদের স্পেশাল নোমেনক্লাচারটা আমরা একটু শিখে নিই। দেখো, এটা যেটা যখন তোমার কোথায় থাকে 1 and 2, 1 আর 2 নম্বর অবস্থানে যখন থাকে সেটাকে আমরা বলি ক্যাটেকল। এটা মনে রাখবা যে এটাকে বলা হয় ক্যাটেকল, এটাকে বলা হয় ক্যাটেকল। আর যখন 1 আর 3 নম্বরে থাকে, মানে 1 2 3 অর্থ আর মানে কি বলে আমাদের নর্মাল, যখন 1 নম্বরে আর মেটা অবস্থানে থাকে, মানে যেটাকে আমরা বলি মেটা হাইড্রোক্সি ফেনল। মেটা হাইড্রোক্সি ফেনল বলতে পারো, বা 1,3 ডাইহাইড্রোক্সি বেনজিনও বলতে পারো। এটাকে আমরা কি বলি, এটাকে বলা হয় রেজোরসিনল। এই দেখো, RESOR, রেজোরসিনল। তো এটাকে বলা হয় কি আমাদের, এটাকে বলা হয় রেজোরসিনল। আর লাস্টের এই যে যেটা, লাস্টের যেটা, এটাকে আবার আরেকটা নাম আছে, এটাকে আমরা বলি কুইনল। সো কুইনল জিনিসটা কিন্তু আমরা সবাই জানি, কুইনল কিন্তু আমাদের সবারই পরিচিত একটা জিনিস। এই কুইনলকে যখন আমরা জারণ করি তখন এটা থেকে কুইনোন উৎপন্ন হয়। কুইনোন শুনছো না, যে ম্যালেরিয়া, ম্যালেরিয়ার চিকিৎসায় আমরা যে হাইড্রোকুইনন ইউজ করি, বা তোমরা ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারে 4 অধ্যায় পড়ে আসছো হাইড্রোকুইনন তরিদ্দার, সেখানে আমরা এই কুইননটাকে ইউজ করি। আবার ম্যালেরিয়ার যে ওষুধ কুইনল, সেখানে কিন্তু আমরা কুইনল ইউজ করি। সো অনেক ধরনের কাজে এই কুইনলটা ব্যবহার করা হয়। তো যেহেতু অন্যান্য অধ্যায়ের সাথে কানেক্টেড, সো আমার মনে হয় এটা আসতেও পারে। তো দেখো, এটাকে আমরা অনেকভাবে নামকরণ করতে পারি। কিভাবে করতে পারি, এই যে এই নামটা দেখো, এটাকে আমরা এভাবে বলতে পারি যে 1,2 ডাইহাইড্রোক্সি বেনজিন বলতে পারি। আবার কি বলতে পারি, 2 হাইড্রোক্সি ফেনল বলতে পারি। আবার কি বলতে পারি, ক্যাটেকল বলতে পারি। সো এভাবে কিন্তু নোমেনক্লাচার করা যায়। সো দেখো, নামকরণটা কিন্তু ফেনলের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, কারণ ফেনলটা এক টাইপের অ্যালকোহল, তো অ্যালকোহলের আন্ডারে কোশ্চেন চলেও আসতে পারে। সো আমাদের আজকের আলোচনাটা কাকে নিয়ে থাকবে, আমাদের আজকের আলোচনা মূলত থাকবে ফেনলকে নিয়ে। এই যে ফেনলকে নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করবো। তো নামকরণটা হয়ে গেল, তো আসো আমরা ফেনল নিয়ে একটা আলোচনা করি। সো ফার্স্ট কথা হচ্ছে, ফেনলের কিছু বৈশিষ্ট্য আছে। সো আমরা একটু বৈশিষ্ট্যগুলো জানার আগে আমরা একটু তাহলে ফেনল প্রস্তুতিটা দেখে আসি। এখন ফেনল কিভাবে প্রস্তুত করা যায়। সো আসো আমরা তাহলে ফেনল প্রস্তুতি দেখি। সো অনেকগুলো স্টেপ দেখবো ফেনল প্রস্তুতি। সো ফার্স্টে আমরা যে স্টেপটা দেখবো সেটা হচ্ছে কিউমিন পদ্ধতি, যেটা আমাদের পরীক্ষায় অনেক লাগে। সেটা হচ্ছে কিউমিন। আমাদের যে কিউমিন পদ্ধতিতে আমরা ফার্স্টে দেখবো যে আমাদের কিউমিন পদ্ধতিতে আমরা কিভাবে ফেনল তৈরি করতে পারি। সো কিউমিন পদ্ধতিতে ফেনল তৈরি করার জন্য আমাদেরকে ফার্স্টেই যে জিনিসটা লাগে সেটা হচ্ছে অল উই নিড ইজ আ বেনজিন ফার্স্ট। সো ফার্স্টে আমাদের একটা বেনজিন লাগে। তো বেনজিনের সাথে আমরা বিক্রিয়া করাই কার, দেখো বেনজিনের সাথে আমরা ফার্স্টে বিক্রিয়া করাই CH3 CH ডবল বন্ড CH2, এটার সাথে আমরা বেনজিনের বিক্রিয়া করাই। সো এটার সাথে যখন আমরা বেনজিনের বিক্রিয়া করাবো তখন আমরা কি উৎপন্ন করবো, দেখো এটার সাথে যখন আমরা বেনজিনের বিক্রিয়া করাই তখন আমাদের এই বিক্রিয়া উৎপন্ন হয়, এই যে পদার্থটি উৎপন্ন হয় এটাকে বলা হয় কিউমিন। সো কিউমিনের সংকেতটা দেখো, এখানে কার্বন, এখানে একটা CH3 থাকে, এই হাতে একটা CH3 থাকে, আর এই হাতে একটা H থাকে। সো এই যে এটা উৎপন্ন হলো, এটা কিউমিন। সো এটাকে আবার দেন আমরা আরেকটা প্রসেসের মধ্যে দিয়ে দিই, সেটা কি, এটাকে আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই। দেখো, এটাকে আমরা বিক্রিয়া করি কার সাথে, অক্সিজেনের সাথে। অবশ্যই বিক্রিয়াটা নর্মালি হয় না, এই বিক্রিয়াটা তাপ দেওয়া হয়। সো যখনই আমরা তাপ দিই, এই কিউমিনটা তোমার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলে। আর বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয়, দেখো এখানে এই যে এই CH টা এর মাঝখানে C ঢুকে যায়। তো মনে রাখবে এটা কিন্তু COOH না। তোমরা যদি এটাকে ডিরেক্ট COOH লিখে দাও তাহলে কিন্তু ঝামেলা হবে, কারণ COOH লিখলে কি হয়, দেখো COOH এর মধ্যে কিন্তু ডিরেক্ট এখানে থাকে, তাহলে কিন্তু কার্বনের হাত থাকে খালি একটা, কার্বনের কিন্তু কোনো হাতই থাকে না তুমি যদি ডিরেক্ট COOH লেখো। তার কারণে এই জিনিসটা কিন্তু লেখা যাবে না, একটু এভাবে একটা বন্ড দিয়ে লেখা লাগবে আমাদের। তো দেখো এই জিনিস উৎপন্ন হলো। এখন আমাদের নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ আর কিছুই না, নেক্সট স্টেপ আমরা জাস্ট একটা কাজ করবো, সেটা হচ্ছে একে আমরা হাইড্রোলাইসিস করব। হাইড্রোলাইসিস করা মানে কি, হয় H+ অথবা পানি উপস্থিতি বিক্রিয়া করাবো। তো পানি মানে নর্মালি H+ আমাদের হাইড্রোলাইসিস বিক্রিয়া। তো এটাকে যখন হাইড্রোলাইসিস করব তখন এটা আমার ফেনল উৎপাদন করবে। আর বাই প্রোডাক্ট হিসেবে একটা জিনিস উৎপন্ন হয় যেটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের CH3COCH3। সো এই জিনিসটা আমাদের বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয়। সো এই যে দেখো, আমরা কি উৎপন্ন করলাম, আমরা বেনজিন থেকে শুরু করলাম, আমরা ঠেকলাম কিসে যাইয়া, আমরা কিন্তু ফেনলে যেয়ে ঠেকলাম। সো এই যেটা হচ্ছে কিউমিন পদ্ধতি, কিউমিন পদ্ধতিতে আমরা ফেনল প্রস্তুত করতে পারি। সো ফার্স্ট মেথডটা আমরা দেখলাম ফেনল প্রস্তুতির। সো সেটা হচ্ছে কিউমিন পদ্ধতিতে, যেখানে আমরা কি করলাম, এখানে আমরা এই যে এটা 3 কার্বনের একটা অ্যালকিন, তাহলে প্রোপিন, প্রোপিনের সাথে বেনজিনের বিক্রিয়ার মাধ্যমে কিউমিন উৎপন্ন করলাম, তাকে হাইড্রোলাইসিসের মাধ্যমে বা আদ্র বিশ্লেষণের মাধ্যমে আমরা ফেনল তৈরি করলাম। সো এই গেল আমাদের ফার্স্ট স্টেপ। সো সেকেন্ড আরেকটা মেথড দেখি আসো আমরা। তো সেকেন্ড আরেকটা মেথড সেটা হচ্ছে আমাদের ডাউ মেথড। ডাউ বা যেটাকে আমরা বাংলায় বলতে পারি
ডাউ মেথড, ওকে, ডাউ প্রণালীতে। সো আসো আমরা আমাদের ডাউ প্রণালী বা ডাউ পদ্ধতি যেটাই বলো তার মাধ্যমে একটু বেনজিন উৎপন্ন করে আসি। তো ডাউ পদ্ধতি উৎপন্ন করার জন্য সবার আগে আমাদের যেটা করতে হবে মনে রাখবা যে একটা বেনজিন নিতে হবে। বেনজিনকে ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লোরিনেশন করব। সো বেনজিনকে ক্লোরিনেশন সবাই জানি যে বেনজিনের ক্লোরিনেশনে আমরা ব্যবহার কি করি, আমাদের বেনজিনের ক্লোরিনেশন আমরা ব্যবহার করি যে FeCl3 এর উপস্থিতিতে Cl2 দেই। তাহলে এই বিক্রিয়া আমাদের উৎপন্ন হয় কি, আমাদের উৎপন্ন হয় ক্লোরোবেনজিন। সো ক্লোরোবেনজিন উৎপন্ন হলো। এখন এই ক্লোরোবেনজিনটাকে আমরা খুবই মানে ক্লেভারলি একটা বিক্রিয়া করে দিই। সেটা হচ্ছে দেখো এই বিক্রিয়াটা আমরা কি করি, এখানে এখানে আমরা করি কি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, বাট নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কিন্তু ক্লোরোবেনজিন বিক্রিয়া করে না। তো এই বিক্রিয়াটা ঘটানোর জন্য আমরা যেটা করি এখানে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই। এই যে হায়ার টেম্পারেচার, অধিক তাপমাত্রায় যখন এই বিক্রিয়াটা করানো হয় এটাকে বলা হয় থার্মাল ডিকম্পোজিশন টাইপের বিক্রিয়া। থার্মাল ডিকম্পোজিশন বিক্রিয়াগুলো যখন হয় তখন আমরা যে উৎপাদটা পাই সেটা হচ্ছে দেখো এখানের যে ক্লোরিনটা সেটা সরে যায়, ক্লোরিনটা সরে এখানে কি চলে আসে ONA। সো সোডিয়াম ফেনক্সাইড, এটাকে বলা হয় কি সোডিয়াম ফেনক্সাইড। নামটা একটু লিখে দিই, এটাকে বলা হয় সোডিয়াম ফেনক্সাইড, এটাকে বলা হয় সোডিয়াম ফেনক্সাইড। এটা একটা ফেনক্সাইড আয়ন। ফেনক্সাইড আয়নটা কিভাবে থাকে, এখানে দেখো এখানে যে ওটা ওটা তোমার মাইনাস আকারে থাকে আর এই এটা প্লাস আকারে থাকে, এটাকে বলা হয় সোডিয়াম ফেনক্সাইড আয়ন। এটা আমরা একটু পরে দেখবো এই ফেনক্সাইড আয়নটা কিভাবে উৎপন্ন হয় বেনজিন মানে আমাদের ফেনল থেকে, ফেনক্সাইড আয়নের গুরুত্বটা কি, ফেনক্সাইড আয়নটা কিভাবে কাজ করে না করে সবকিছু আমরা সামনে দেখবো একটু পরে। সো এরপর দেখো এখানে কি বিক্রিয়া শেষ হয়ে গেল, অবশ্যই না। এরপরে কি করতে হবে, আমাদের আমাদের আরেকটা স্টেপ করতে হবে, সেটা কি এটাকে আমাদের হাইড্রোলাইসিস করতে হবে। হাইড্রোলাইসিস কার দ্বারা করি, H+ অথবা H2, এটা দ্বারা আমরা হাইড্রোলাইসিস করি। তো এটাকে যখন আমরা হাইড্রোলাইসিস করব তাহলে আমরা উৎপাদটা কি পাবো, আমাদের উৎপাদটা হবে তাহলে এই যে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ যেটা আমরা ফেনল, তাহলে আমরা ফেনল পেয়ে গেলাম। সো আমরা এই যে ডাউ পদ্ধতিতে আমরা কিন্তু ফেনল প্রস্তুত করলাম। সো দেখো এই দুইটা নামী বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া নামী বিক্রিয়া, এই দুইটা আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসতে পারে। যেহেতু এখন ডিউতে রিটেন আসে, রিটেনে কিন্তু বলে হতে পারে যে ফেনল প্রস্তুতির দুইটা বিক্রিয়া দেখাও। সো এই দুইটা নামী বিক্রিয়া যেহেতু এই দুইটা মনে রাখাটা একটু ম্যান্ডেটরি। সো আগে এই দুইটা বিক্রিয়া আমাদের ক্লিয়ার। সো আসো সামনের বিক্রিয়াগুলোর দিকে আগাই। সো আরো কিছু বিক্রিয়া শিখি। দেখো থার্ড একটা বিক্রিয়া শিখি, সেটা হচ্ছে আমাদের বেনজিন সালফোনেট থেকে, বেনজিন সালফোনেট। সো বেনজিন সালফোনেট থেকে আমরা একটু ফেনল প্রস্তুতি বিক্রিয়া দেখে আসি। দেখো এখন বেনজিন সালফোনেট, সো তোমরা নাম দ্বারাই বুঝতে পারতেছো অবশ্যই কি SO3H থাকবে এখানে। সো শুরুটা আমরা মনে করো বেনজিন থেকে করি। সো মনে করো এই আমাদের বেনজিন। সো বেনজিনের সাথে আমি যখন বেনজিনকে সালফোনেট তৈরি করার জন্য কি করতে হয়, তোমরা জানো যে দুইটা H2SO4 এর সাথে বিক্রিয়া করাতে হয়। কয়টা, দুইটা H2SO4। সো একটা H2SO4 আমার নর্মাল বিক্রিয়া করে ওর সাথে, আর একটা H2SO4 কি করে, প্রভাবক হিসেবে কিন্তু কাজ করে। মূলত দুইজনের একজন আমার প্রভাবক হিসেবে কাজ করে। তো দুইটা H2SO4 দিয়ে আমি বিক্রিয়াটা করাই। সো এখানে আমার উৎপন্ন হয়টা কি, এখানে আমার মূলত উৎপন্ন হয়টা কি, এখানে যেটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় এই যে বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড, এই হচ্ছে আমার বেনজিন সালফোনিক অ্যাসিড। সো এটাকে এখন আমরা কি করব, বেনজিন সালফোনিক অ্যাসিড বানানোর পর এটাকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে, এটাকে আমরা নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে, কোনো তাপ টাপ কোনো নর্মাল প্রভাবক ইউজ করে জাস্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতেও কি করবে তোমরাই বলো, তোমরা জানো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে এই যে SO3H যেটা, এখানের যে এইচটা, এখানের এইচটা নর্মালি আয়নিক এইচ থাকে। সো এইচটা আমার এই যে H2H আর OH এরা বিক্রিয়া করে পানি উৎপন্ন করে, আর যে সোডিয়াম সেটা ওর সাথে যুক্ত হয়ে যায়। তাহলে এখানে আমার উৎপন্ন হয় কি SO3Na, আর এই স্টেপে কিন্তু এখনো পানি নির্গমন হয়, যেটা তোমরা জানো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের OH আর এখানে হাইড্রোজেনের H দুটা মিলে এখনো পানি অপসারণ হয়। তো এর পরের স্টেপটাই কি হয়, দেখো এরপরে যে স্টেপটা আমরা ইউজ করি সেটা আমরা একটু আগে করে আসছি। সেই স্টেপটা আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে যে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে আমরা 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিই। মানে আরেকভাবে বলতে পারো 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রভাবে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই। যখন এই বিক্রিয়াটা করাই তখন আমাদের যে কাঙ্ক্ষিত উৎপাদ সেটা যদি পাই না আমরা, বাট তার কাছাকাছি যে উৎপাদটা সেটা পেয়ে যায়। সেটা হচ্ছে এটাকে আমরা যখনই করব তখন আমরা ONA পেয়ে যাই। এখানে O- আর সোডিয়াম প্লাস থাকে, এটা একটা আয়নিক বন্ডেড অবস্থায় থাকে যেটাকে বলা হয় সোডিয়াম ফেনক্সাইড আয়ন। একটু আগে আমরা দেখে আসছি। তাহলে এর পরের স্টেপটা আগে তোমরা অনেকে বুঝে গেছো যে এর পরের স্টেপটা তাহলে আমাদের কি করতে হবে, একটা স্টেপই বাকি আছে, সেটা হচ্ছে কি একে আমরা হাইড্রোলাইসিস করব। H+ অথবা H2O দুইটা যে কোনো একটা লিখলেই হয়, বাট আমি দুটোটা লিখে দাও, তোমরা পরীক্ষায় যে কোনো একটা লিখতে পারো। এটার উপস্থিতি যখন বিক্রিয়া করাবো তখন কি তোমার এই যে ফেনল প্রস্তুত হয়ে গেল। সো এই হচ্ছে তোমার ফেনল প্রস্তুত। সো আমরা ফার্স্টে দেখলাম কি কিউমিন, তারপর দেখলাম কি ডাউ,
তারপর আমরা দেখলাম কি যে বেনজিন সালফোনেট থেকে আমরা কিভাবে ফেনল উৎপাদন করতে পারি। সো আরেকটা মেথড দেখাই তোমাদেরকে, যেটা হচ্ছে আমাদের সবার পরিচিত ডায়াজোনিয়াম সল্ট থেকে। সো আমরা আমাদের ডায়াজোনিয়াম সল্ট, যেটা ডায়াজোনিয়াম সল্ট বা ডায়াজোনিয়াম লবণ থেকে আমরা বেনজিন প্রস্তুত করি। একটু বেনজিন না, মানে ফেনল তৈরি করি একটু, আসো। সো ডায়াজোনিয়াম লবণটা কি আমাদের, আমরা যদি একটু মানে ধাপে ধাপে ডায়াজোনিয়াম লবণ পর্যন্ত আগে যাই, সেটা একটু প্রস্তুত করে দেখাই আমাদের। আমাদের ডায়াজোনিয়াম লবণটা কি, আমরা যখন একটা বেনজিন নেই, তো বেনজিনকে নিয়ে আমরা যখন বেনজিনটাকে নাইট্রেশন করি, দেখো সিকোয়েন্সিয়াল বিক্রিয়া, তাই আমি তোমাদের একটু লিখে দিই, পুরোটা লিখে দিই। যখন আমরা HNO3 HNO3 সাথে বিক্রিয়া করাই H2SO4 এর উপস্থিতিতে, তখন কি হয়, আমাদের যে বেনজিনটা উৎপন্ন হয় আমাদের নাইট্রোবেনজিনে। এটা কি উৎপন্ন করে আমাদের নাইট্রোবেনজিন। এই নাইট্রোবেনজিনটাকে আমরা যখন আরেকটা প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করাই, সেটা কি, সেটা হচ্ছে SN প্লাস HCl, টিন এবং HCl এর সাথে যখন বিক্রিয়া করায়, সেটা আমার জাইমান হাইড্রোজেন উৎপন্ন করে। সেই জাইমান হাইড্রোজেনটা NO2 কে অ্যাটাক করে। NO2 কে অ্যাটাক করলে কি হয়, এখানে এখানে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে আমাদের NO2টা মানে নাইট্রো মূলক থেকে সেটা অ্যামিনো মূলকে কনভার্ট হয়ে যায়। সো NO2 আমার NH2 হয়ে গেল, আর বাকি যে অক্সিজেন সেটা পানি আকারে বের হয়ে যায়। সো এই জিনিসটা উৎপন্ন হলো। এই জিনিসটা উৎপন্ন হওয়ার পর আমরা যেটা করি, এটা থেকে ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন করেছে। এই আসলো আমাদের ডায়াজোনিয়াম লবণ। কিভাবে উৎপন্ন করি, সোডিয়াম নাইট্রেট সাথে আমরা HCl, এদের বিক্রিয়া করে, এদের যখনই আমরা বিক্রিয়া করাই, তখনই আমাদের বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তো দেখো, এই হচ্ছে আমাদের মেইন বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আমরা ডিরেক্ট এটা থেকে বিক্রিয়া করতে পারতাম, বাট অ্যাজ আ রিভাইজ আমরা একটু রিভাইজ দিয়ে আসলাম যে বেনজিন থেকে ডায়াজোনিয়াম লবণ আমরা কিভাবে উৎপন্ন করি। এরপরের স্টেপটা খুবই ইজি, তোমরা অনেকে বুঝতে পারতেছো। এখানে আমরা কি করি, তারপরে এখানে আমরা কি করি, H+ অথবা H2 মানে আদ্র বিশ্লেষণ করি। যখনই তুমি এটাকে আদ্র বিশ্লেষণ করবা, তখনই এখানে উৎপন্ন হবে কি, আমার OH এসে পড়বে। আর OH উৎপন্ন করার সময় তোমার H2+, এখানে তোমার HCl, এটা বাই প্রোডাক্ট আকারে উৎপন্ন হবে। সো বাই প্রোডাক্ট আকারে কি উৎপন্ন হয় সেটাও আমরা একটু দেখে নিলাম। সো আই গেস আমরা বিক্রিয়াটা বুঝতে পারছি যে এখানে আমাদের কি উৎপন্ন হইলো। সো এই দেখো, এই হচ্ছে আমাদের বাই প্রোডাক্টটা। বাই প্রোডাক্ট কি, N2 আর HCl। সো আমরা চারটা মেথড শিখলাম প্রিপারেশনে, একটু দেখে আসি। ফার্স্টে আমরা কি কিউমেন পদ্ধতিতে কিভাবে প্রস্তুত করতে পারি সেটা শিখলাম। তারপর আমরা ডাউ মেথডটা শিখলাম, ডাউ পদ্ধতি। এই দুটো আমরা নর্মালি ইন্ডাস্ট্রিতে ইউজ করি, ইন্ডাস্ট্রিয়াল মেথড প্রিপারেশনে। এরপরে আমরা দেখলাম বেনজিন সালফোনেট থেকে, বেনজিন সালফোনিক অ্যাসিড বলা হয় বা বেনজিন সালফোনেটও বলতে পারো, কারণ এই সোডিয়াম সালফোনেট না, এটা হচ্ছে SO3Na, এর কারণে আমরা বলি বেনজিন সালফোনেট। এরপরে আমরা দেখলাম ডায়াজোনিয়াম লবণ থেকে। সো এই চার মেথডে আমরা নর্মালি বেনজিন থেকে ফিনল তৈরি করতে পারি। আমরা কিন্তু প্রত্যেকটাই দেখো বেনজিন থেকে শুরু করছি। সো তোমাকে যদি পরীক্ষায় যদি তোমাকে ডিউতে 2.5 মার্ক একটা কোশ্চেন বলে যে বেনজিন থেকে ফিনল তৈরি করে দেখা, তুমি কিন্তু যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করলেই পারবা। প্রত্যেকটা দেখো আমরা কিন্তু বেনজিন থেকে শুরু করছি। সো আসো সামনের দিকে আগাই একটু। সো প্রিপারেশন তো দেখলাম, এখন আমরা আসো এর কেমিক্যাল প্রপার্টিস নিয়ে একটু আলোচনা করি, যে ওর রাসায়নিক বৈশিষ্ট্যটা কি, ওর কেমিক্যাল প্রপার্টিস বা ওর যে আমাদের রাসায়নিক বৈশিষ্ট্য, সেটাকে নিয়ে একটু আলোচনা করা যাক। আসো, যে আমাদের যে এই যে আমাদের ফেনলের রাসায়নিক বৈশিষ্ট্যটা কিরকম সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি, চলো। সো ফেনলের রাসায়নিক বৈশিষ্ট্য, যেহেতু OH আছে, অ্যালকোহলের সাথে মিল আছে না একটু, অ্যালকোহলের সাথে যেহেতু মিল আছে, তো ওই দৃষ্টিকোণ থেকে আমরা একটা জিনিস বলতে পারি। দেখো, আমাদের যে নর্মাল অ্যালকোহল, আমরা অ্যালিফ্যাটিক অ্যালকোহলের ক্ষেত্রে কি পড়ছিলাম, অ্যালকোহলটা নর্মালি আমার অম্লীয় হয়ে থাকে। অ্যালকোহল কিন্তু আমার নর্মালি একটু অম্লীয় হয়ে থাকে। তাহলে এই যে আমার ফেনল কি হবে, ফেনলও কিন্তু আমার অম্লীয় হবে। সো এই যে আমাদের ফেনল, সো আমাদের ফেনলও কি হবে, আমাদের ফেনলও কিন্তু একটু অ্যাসিডিক বা অম্লীয় হয়ে থাকে। এখন ফেনলের অম্লত্ব, মনে রাখবা, ফেনলের অম্লত্ব নর্মালি অ্যালকোহল থেকে বেশি। সো এলিফেটিক অ্যালকোহল থেকে ফেনলের অম্লত্ব বেশি। সো একটু বইলা দিই এখানে, যে আমাদের ফেনল এর অম্লত্ব, এটা মনে হবে, এটা মাঝে মাঝে MCQ আসে যে কার অম্লত্ব বেশি। সো ফেনলের অম্লত্ব অ্যালিফেটিক, দেখো ফেনলের অম্লত্ব আমার অ্যালিফেটিক অ্যালকোহল থেকে বেশি। এটা মনে রাখবা যে ফেনলের অম্লত্ব আমাদের অ্যালিফেটিক অ্যালকোহল হতে বেশি, এটা একটু মনে রাখবা। কারণ আমাদের ফেনলের ক্ষেত্রে যেটা হয়, আমাদের যে ফেনক্সাইড আয়নটা উৎপন্ন হয়, সেই ফেনক্সাইড আয়নের অম্লত্বটা মূলত অন্যান্য থেকে বেশি হয়। সো আসো এই জিনিসটা আমরা একটু অ্যানালাইসিস করি, যে আমাদের যে ফেনলের অম্লত্ব কিভাবে আমাদের যে কোনো অ্যালিফেটিক অ্যালকোহল থেকে বেশি হয়, এটা একটু আসো আমরা আলোচনা সাপেক্ষে দেখি। সো তোমরা চিন্তা করো যে নর্মালি যখন কোনো উপাদান H+ ত্যাগ করে, তাহলে কি একটা আয়নে পরিণত হয়। যেমন আমরা যদি বলি যে এই জিনিসটা দেখো, আমরা যদি এভাবে বলি যে আমাদের যে
আর ও এইচ ছিল, তার অম্লত্ব কিভাবে দেখাইছিল সে কিন্তু আর ও মাইনাস আর এইচ প্লাস আকারে নর্মালি ভাগ হয়েছিল। বাট এখানে কি হয়, এখানে যে এই জিনিসটা উৎপন্ন হয় এটা কিন্তু একটু পুয়ার লিভিং গ্রুপ, এটা কিন্তু আমার পুয়ার লিভিং গ্রুপ, অতটা ভালো লিভিং গ্রুপ কিন্তু না। ওকে, সো এর কারণে কিন্তু এই রিয়াকশনটা অতটা ইফেক্টিভলি ঘটতো না, নর্মালি এই রিয়াকশনটা নর্মালি এতটা ইফেক্টিভলি ঘটতো না একটা পুয়ার লিভিং গ্রুপ হওয়ার কারণে। সো এই যে এটাকে আমরা স্ট্রং লিভিং গ্রুপে কিভাবে কনভার্ট করা যায় সেটা একটু দেখি। দেখো যে ফেনলের ক্ষেত্রে এমন কি হয় যে ফেনলের অম্লত্ব যে কোনো এলিফেটিক অ্যালকোহল থেকে বেশি হয়। এটার ক্ষেত্রে দেখো যে ফেনল, যখন আমাদের ফেনলের অম্লত্বটাকে নিয়ে আমরা কথা বলি, আমরা যখন বলি ফেনলের, দেখো ফেনলের অম্লত্ব, ফেনলের অম্লত্বতে মেইন কন্ট্রিবিউশন কে করে সেটা একটু দেখি আসো। ফেনলের অম্লত্ব নিয়ে যখন আমরা বলি তখন আমরা সবার আগে চলে আসি ফেনক্সাইড আয়নেকে। দেখো এই যদি আমার একটা ফেনল হয়, এই যে এই যদি হয় আমার একটা ফেনল, তাহলে ও যখন ভাঙবে, ফেনল যখন আমার ভাঙে, দেখো ফেনল যখন ভাঙে তখন যেটা হয় আমার ফার্স্টে একটা ফেনক্সাইড আয়ন হয়, এই যে এই যে আয়নটা ও মাইনাস প্লাস এইচ প্লাস, এটাকে আমরা বলি ফেনক্সাইড আয়ন। এটার নামটা কি, এটার নামটা মনে রাখবা, এটাকে বলা হয় আমাদের ফেনক্সাইড। ওকে, এটাকে বলা হয় ফেনক্সাইড আয়ন। সো এই হচ্ছে আমাদের ফেনক্সাইড আয়ন। এখন এই ফেনক্সাইড আয়নটা কি করে, দেখো এই ফেনক্সাইড আয়নটা একটা রেজোনেন্সের মধ্য দিয়ে যায়। তো ফেনক্সাইড আয়নটা আমার কোন রেজোনেন্সের ভিতর দিয়ে যায় সেটা আমি একটু দেখার ট্রাই করে। দেখো সো ফেনক্সাইড আয়নের আমরা রেজোনেন্সটা দেখবো, এটা রেজোনেন্সটা কিভাবে হয়। সো ফেনক্সাইড আয়নটা এই ফার্স্টে করে কি, তোমার দেখো এই যে তোমার মাঝখানের রিংটাকে আমি ভাগ করে দিলাম, এবার এবার আমি তিনটার মধ্যে ভাগ করে দিলাম। তো এই যে ফেনক্সাইড আয়ন, এখানে কি দুই জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে মাইনাস চার্জের কারণে। এ করে কি, দেখো এ করে কি আমার এখানে এই ইলেকট্রনটা এখানে দান করে, তো এ করে কি এই ইলেকট্রনটা ওর কাছে ছাইড়া দেয়। যখনই এই জিনিসটা করে তখনই, যখনই ও এই কাজটা করে তখন তোমার বেনজিনটা রেজোনেন্স স্ট্রাকচারের মধ্যে দিয়ে যায়। তাহলে কি হয় তোমার, যখনই এই জিনিসটা হয় এখানে অক্সিজেন আর বেনজিনের মাঝখানে একটা ডবল বন্ড গঠিত হয়ে যায়। আর যে এই জিনিসটা, এই জিনিসটা যেটা হয়, এই যে এখানে যেটা হইলো, আর এই যে পার্টটা এখানে, এটা হচ্ছে কি এখানে এটা ডেল্টা ইলেকট্রনটা এখানে ছেড়ে দেয়, ইলেকট্রনটা এখানে ছেড়ে দিল, তাহলে বাকি দুইটা বন্ধন ওই দুইটা বন্ধনের মতোই থাকলো। So, এরপরে যে স্টেপটা হয়, এরপরে স্টেপে হয় কি তোমার এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটাও এখানে বন্ধন করতে চায়, তাহলে কি এই দ্বিবন্ধনটাকেও এখানে শিফট করে দেয়, যেটা হচ্ছে বেনজিনের নরমাল রেজোনেন্স স্ট্রাকচার। আমরা কিন্তু নরমাল রেজোনেন্স দেখতেছি। সো এই রেজোনেন্সের ফলে সামনে কি হয় আমার বেনজিনের, বেনজিনটা সামনের দিকে যে এই যে এখানে একটা দ্বিবন্ধন করে দেয়। সো এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, আর এখানে মাইনাস আছে, এই যে জাস্ট নরমাল রেজোনেন্স লিখতেছি আমরা কিন্তু। সো এই হলো আমার রেজোনেন্স। এরপরে সেই বেনজিনটা আবার কি করে, এই ইলেকট্রনটাকে আবার এখানে দেয় আর এই ইলেকট্রনটাকে আবার এখানে দিয়ে দেয়। তো এর ফলে আমরা আরেকটা বেনজিন রেজোনেন্স স্ট্রাকচার দেখি। সেই রেজোনেন্স স্ট্রাকচারে কি হয় আমাদের, সেই রেজোনেন্স স্ট্রাকচারটা কিন্তু কিছুটা এরকম হয় যে এই একটা বন্ধন, এই একটা বন্ধন, এখানে মাইনাস। আর এরপরে আরেকটা ফাইনাল রেজোনেন্স স্ট্রাকচার দেখে, সেটা হচ্ছে এই ইলেকট্রনটাকে এখানে দেয় আর এখানে যে দ্বিবন্ধনটাকে আবার ওর কাছে পাঠিয়ে দেয়। তো এর ফলে আমার একদম ফাইনাল যে উৎপাদটা, ফাইনাল উৎপাদটা কি হয় আমাদের, দেখো ফাইনাল যেটা সেটা আবার ঘুরে ফিরে ওই যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই কিন্তু ফিরে আসে। তো দেখো যেখান থেকে ও শুরু হয়েছিল সেখানে আবার ফিরে আসছে। তো দেখো ও শুরু হয়েছিল যেখানে, ও সেখানে আবার শেষ হয়ে গেল। তো এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের রেজোনেন্স স্ট্রাকচার। আর এই যে রেজোনেন্স স্ট্রাকচারটা, এটার ফলে আমরা মূলত ফিনলের একটা রেজোনেন্স হাইব্রিড পাই। এর ফলে আমরা কি পাই, আমরা মূলত ফিনলের একটা রেজোনেন্স হাইব্রিড পাই। তো রেজোনেন্স হাইব্রিডটা কি সেটা একটু আমরা দেখে আসি যে ফিনলের রেজোনেন্স হাইব্রিডটা কি হয়। এর ফলে আমরা যে হাইব্রিডটা পাই সেটা কিছুটা এরকম হয়। দেখো এই স্টেপের ফলে আমরা একটা রেজোনেন্স হাইব্রিড পাই, সেটা কিছুটা আমাদের দেখতে এরকম হয়। আচ্ছা, তো এই যে এই হচ্ছে আমাদের নর্মাল ফেনল, নর্মাল ফেনল হচ্ছে এটা। তো এর ফলে দেখো এখানে একটা ডট 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 ডটেড স্ট্রাকচার হয় আমাদের এখানে। আর এর ফলে কি, এখানে দেখো এখানে আমার ডেল মাইনাস, এখানে আমার ডেল মাইনাস, এখানে আমার ডেল মাইনাস। এখানে অক্সিজেনের সাথে একটা বন্ড আছে আর একটা কি একটা ডটেড বন্ড হয়। আর এখানে আমার অক্সিজেনটাও ডেল মাইনাস আছে। সো এই যে এটা হচ্ছে আমার রেজোনেন্স হাইব্রিড। সো এই যে এই টাইপের একটা রেজোনেন্স হাইব্রিড থাকে, এটাকে আমরা কি বলি, রেজোনেন্স হাইব্রিড। এরকম একটা রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার থাকার কারণে আমার ফেনলটা মূলত অম্লীয় হয়। তো বোঝা গেছে, তুমি দেখো এই যে অ্যালকোহল, নর্মাল এলিফেটিক অ্যালকোহলের ক্ষেত্রে কি হয়, নর্মাল এলিফেটিক অ্যালকোহলে কিন্তু এই যে অ্যালকক্সাইড যে উপাদানটা গঠিত হয় এখানে যে এটাকে আমরা কি বলি, এটাকে তো আমরা বলি অ্যালকক্সাইড, নর্মাল অ্যালকক্সাইড আয়ন বলি না, এটাকে আমরা বলি অ্যালকক্সাইড। অনেকে সি দিয়ে লেখি, অনেকে কে দিয়ে লেখি, সব থেকে কনভেনশনাল মেবি কে দিয়ে লেখাটা। সো এটাকে আমরা বলি অ্যালকক্সাইড। সো এটা হচ্ছে আমাদের
অ্যালকক্সাইড আয়ন। সো অ্যালকক্সাইড আয়নটা হয় কি রেজোনেন্স করতে পারে না, রেজোনেন্স করতে না পারার ফলে ওর স্টেবিলিটি কম হয়, মানে ওর স্থায়িত্ব কম হয়। বাট এখানে যে আমাদের ফিনের এই যে ফিনক্সাইড আয়নটা উৎপন্ন হয়, ফিনক্সাইড আয়নটা রেজোনেন্স স্টেবিলিটি আছে, এই জিনিসটাকে কি বলা হয়, এই জিনিসটা হচ্ছে ওর রেজোনেন্স স্টেবিলিটি। লিখে দেখো, এটাকে বলা হয় ওর রেজোনেন্স স্টেবিলিটি। তো এই রেজোনেন্স স্টেবিলিটি থাকার কারণে আমার ফেনলটা একটা স্টেবল একটা আয়ন গঠন করে, আর এর কারণে ফেনলের অম্লত্ব অন্যান্য যে কোনো অ্যালকোহলের থেকে বেশি হয়। এখন আবার কথা আছে, মাঝে মাঝে এদের অম্লত্বের তুলনা করতে বলে, মাঝে মাঝে অম্লত্বের তুলনা করতে বলে। যেমন আমি যদি তোমাকে বলি, সো আসো তুলনাটা একটু দেখি, অম্লত্বের তুলনা, এই টপিকটা মাঝে মাঝে লাগতেও পারে আমাদের। সো আমরা যেহেতু মাস্টার ক্লাস, আমরা ডিটেলসে আলোচনা করবো, সো এটাও আমরা দেখে রাখি যে অম্লত্বের তুলনা। আমরা একটু আগে কার সাথে, আমরা একটু আগে এলিফেটিকের সাথে তুলনা করেই আসলাম। এখন আসো অ্যারোমেটিকদের মধ্যে একটু তুলনা করি, যে অ্যারোমেটিকদের মধ্যে ফেনলের অম্লত্ব কার বেশি কার কম। তোমাকে যদি আমি এরকম দুইটা কোশ্চেন থ্রো করি, দেখো এরকম একটা, যে মনে করো এটাও একটা ফেনল, এখানে এর প্যারা অবস্থানে যুক্ত আছে আমার নাইট্রো, ওকে, আর আমি আরেকটা ফেনল আঁকলাম, সেটা হচ্ছে যে আরেকটা ফেনল। সো এই ফেনলের, এটা হচ্ছে কি, এটাকে বলা হয় প্যারানাইট্রোফেনল। আর এখানে আমি দিলাম, মনে করো তোমার এখানে কাকে দিবা, মনে করো এটাকে আমি দিলাম ওএইচ। সো আচ্ছা, ওএইচ না দিই, ওএইচ থেকে অন্য কিছু দিই, সেটা অন্য। সো এখানে মনে করো NH2 দিলাম, ওকে। NH2 কি অর্থপ্যারা নির্দেশক, আর NO2 টা কি মেটা নির্দেশক। তো তুমি চিন্তা করো, তোমার যে এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা তোমার আসলে হয়টা কি, এই স্ট্রাকচারটা এখানে তোমার, এখানে যাওয়ার পর তোমার কি এখানে নাইট্রোজেন থাকে, আর আচ্ছা, সো এই স্ট্রাকচারটা আমার কিছুটা এরকম আমরা আঁকতে পারি। সো এই স্ট্রাকচারটাকে আমরা কিভাবে বলতে পারি, আমরা এটাকে বলতে পারি, এখানে একটা নাইট্রোজেন থাকে, নাইট্রোজেনের পর এখানে দুইটা অক্সিজেন থাকে, এখানে একটা অক্সিজেন মাইনাস থাকে। সো এই অক্সিজেনটা কি, দেখো এই লোন পেয়ার ইলেকট্রনটা এখানে ইলেকট্রন দান করতে পারে, দেখো ও এখানে ইলেকট্রন দান করতে পারে, তাহলে কি এখান থেকে আবার ও ইলেকট্রন টান দেয়। তো এখানে একটা রেজোনেন্স থাকে। সো নর্মালি এই দান করার থেকে, মনে হবে দান করা থেকে ও ইলেকট্রন টান দেওয়ার প্রবণতাটা সব থেকে বেশি থাকে, ওর ইলেকট্রন টান দেওয়ার প্রবণতাটাই সব থেকে বেশি থাকে। সো ওই লজিক থেকে আমরা যদি বলি যে ওর ইলেকট্রন টান দেওয়ার প্রবণতা সব থেকে বেশি থাকে, সো ওই লজিক থেকে আমরা একটা বলতে পারি যে এই যে অ্যারোটা, এই অ্যারোটার অতটা এক্সিস্টেন্স থাকে না। যখনই তোমার এখান থেকে ওই ইলেকট্রন টান দেবে, এই নাইট্রোজেন করবে কি, সামনে এখানে বেনজিন রিং আছে, এই নাইট্রোজেন করবে কি, অবশ্যই ওর উপরে যে একটা বেনজিন রিং থাকে, আমি যদি একটু বেনজিন রিংটা আইকে দেখাই তোমাদেরকে, এভাবে এরকম একটা বেনজিন রিং আছে, অবশ্যই কারো কাছে একটা দ্বিবন্ধন আছে, এই কার্বনটা করবে, নাইট্রোজেনটা করবে কি এখান থেকে ইলেকট্রনে টান দিবে। সো ও কি ইলেকট্রন টান দিতেছে না, সো ও যখন ইলেকট্রন বেনজিন রিং থেকে টান দিবে, তখন কি এই বেনজিন আবার অন্য কারো কাছ থেকে ইলেকট্রন টান দিবে, তখন এই যে এখানে যে ওএইচটা থাকে, এই ওএইচটা খুবই ইজিলি ইলেকট্রনটা দিতে পারে, এর ফলে হাইড্রোজেন নির্গমনটা তাড়াতাড়ি হয়, হাইড্রোজেন নির্গমন দ্রুত হয়। সো আর এক্ষেত্রে হয় কি, দেখো এক্ষেত্রে হয় কি, এক্ষেত্রে তোমার দুইজনই কিন্তু অর্থপ্যারা ডিরেক্টর। এখানে দেখো, এখানে আমাদের যে দুইজন আছে, এই দুইজনই কিন্তু আমার অর্থপ্যারা ডিরেক্টর। দুইজনই অর্থপ্যারা হওয়ার কারণে একটু লিখে দেখো, এখানে কি হয়, এখানে আমার যে দুজন আছে, এখানে দুজনই আমার অর্থপ্যারা নির্দেশক। দুইজনই অর্থপ্যারা নির্দেশক হওয়ার কারণে কি হয়, আমার দুইজনের একটা টেন্ডেন্সি থাকবে না যে আমি বেনজিন রিং এ ইলেকট্রন দান করব। সো এখানে হয় কি, দেখো এখানে তোমার এই যে অক্সিজেন সেও ইলেকট্রন দান করতে চায়, এখানে যে নাইট্রোজেন সেও ইলেকট্রন দান করতে চায়, এর কারণে হয় কি দুইজন ইলেকট্রন দান করতে চাওয়ার কারণে হাইড্রোজেন নির্গমনটা আসতে হয়। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এখানে আমাদের হাইড্রোজেন নির্গমন যেটা, যেটা আমাদের হাইড্রোজেন নির্গমন, সেটা আমার কি হয়, ধীরে হয়, ওকে। এর মাধ্যমে তোমরা একটা আইডিয়া পাচ্ছ যে কার ক্ষেত্রে, তাহলে বলো তো কার ক্ষেত্রে আমার অম্লত্বটা বেশি হবে আর কার ক্ষেত্রে কম হবে। এই দুইটা এক্সপেরিমেন্টের ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। সেই সিদ্ধান্তটা কি আমাদের, আসলে আমরা সেই সিদ্ধান্তটা নিয়ে একটা আলোচনা করি। আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি যে ফেনলে, ওকে, আমাদের ফেনলে অর্থ প্যারা নির্দেশক, অর্থ প্যারা, অর্থ প্যারা নির্দেশক থাকলে, অর্থ প্যারা নির্দেশক থাকলে অম্লত্ব হ্রাস পায়। এটা মনে রাখবে যে অর্থপ্যারা নির্দেশক থাকলে কি হয়, অম্লত্ব হ্রাস পায়। আর উল্টা দৃষ্টিকোণ থেকে কি বলা যায়, যদি মেটা নির্দেশক থাকে, যদি মেটা নির্দেশক থাকে তাহলে কি হয়, অম্লত্ব বৃদ্ধি পায়। সো এর বাইরে আমি কি বলতে পারি, যদি
মেটা নির্দেশক থাকে, যদি মেটা নির্দেশক থাকে তাহলে বৃদ্ধি পায়। আচ্ছা, কি বৃদ্ধি পায় সেটাও লিখে দিই, তাহলে অম্লত্ব বৃদ্ধি পায়। সো দেখো, এর ভিত্তিতে কিন্তু আমরা আলোচনাটা করলাম যে আমাদের ফেনলের মধ্যে একটু আগে আমরা দেখলাম কি যে ফেনলের অম্লত্ব নর্মাল যে কোনো অ্যালিফেটিক অ্যালকোহল থেকে বেশি। এরপর আমরা দেখলাম যে ফেনলের নিজের মধ্যে আবার অম্লত্বের তুলনা হয়, যে এদের নিজের মধ্যে অম্লত্বের তুলনাটা কিভাবে করা যায়, যে যদি এই পয়েন্টে মানে যে কোনো মানে সাবস্টিটিউট মনে করো যে কোনো জায়গায় যদি তোমার একটা অর্থপ্যারা নির্দেশক থাকে তাহলে অম্লত্বটা হ্রাস পায়, আর যদি মেটা নির্দেশক থাকে তাহলে অম্লত্বটা বৃদ্ধি পায়। তাহলে এখানে আমরা বলতে পারি যে এর অম্লত্ব কিন্তু অবশ্যই এর থেকে বেশি। তো এভাবে যদি কোশ্চেনে বলে নিচের কোনটির অম্লত্ব সব থেকে বেশি, বা তোমাকে যদি 4-5টা এরকম দিয়ে বলে যে অম্লত্বের ক্রমানুসারে সাজাও, তাহলে কিন্তু তুমি আগে সাজাতে পারবা। সো এই জিনিসটা একটু শিখে রাখলাম আমরা। আচ্ছা, সামনের দিকে আগানো যাক। সো ফেনলের অম্লত্ব পড়লাম। আচ্ছা, ফেনলের অম্লত্ব পড়লাম, তাহলে আসো ফেনলের কিছু আমরা রাসায়নিক বিক্রিয়া দেখে আসি। এমসিকিউ গুলো সলভ করে আমরা কিছু ফেনলের রাসায়নিক বিক্রিয়া দেখে আসি। সো ফেনলের রাসায়নিক বিক্রিয়া, সো ফেনলের কিছু কেমিক্যাল রিয়াকশন নিয়ে আলোচনা করি। ওকে, সো ফেনলের কেমিক্যাল রিয়াকশন। সো তোমরা নরমালি জানো ফেনল কি, ফেনল একটা অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক হওয়ার ফলে কি ওর যে সংযোজন বিক্রিয়া দেখাও না কেন সেটা কিন্তু অর্থপ্যারা পজিশনে হয়। তো আমরা যদি নরমাল ও সংযোজন বিক্রিয়াগুলো লিখি, তো দেখো মাঝখানে আমরা লিখলাম এই যে আমাদের ফেনল। ওকে, এই হচ্ছে আমাদের ফেনল। সো এই যদি আমাদের ফেনল হয়, এর সংযোজন বিক্রিয়া আমরা কি দেখতে পাই দেখো। সো এর সংযোজন বিক্রিয়াটা আমরা একটু দেখার চেষ্টা করি। সো 4টা সংযোজন বিক্রিয়া দেখবো আমরা। ওকে, সো এই একটা দেখবো, এই একটা দেখবো, এই একটা, আর নর্মাল আমাদের যে চার চার ধরনের সংযোজন বিক্রিয়া হওয়া পসিবল সেই 4টা আমরা আগে দেখবো। সো 4টা কোনটা কোনটা দেখবো দেখো, সেটাও লিখে দিই। তো ফার্স্টে আমরা দেখবো যে FeCl3 এর উপস্থিতিতে আমরা যদি ক্লোরিনেশন করি তাহলে একটা উৎপাদ পাওয়া যায়। তারপর আমরা দেখবো যে CH3Cl এর CH3Cl এর সাথে যদি বিক্রিয়া করায় AlCl3 এর উপস্থিতি, তাইলে এক ধরনের উৎপাদ পাওয়া যায়। আরেকটা আমরা দেখবো যে আমরা যদি HNO3 এর সাথে বিক্রিয়া করাই কার উপস্থিতিতে, H2SO4 এর সাথে, তাহলে আমরা এক ধরনের উৎপাদ পাবো। আর লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে আমরা যদি H2SO4 এর সাথে বিক্রিয়া করাই কার উপস্থিতি, ওই H2SO4 এর উপস্থিতিতে, মানে দুই H2SO4 এর সাথে যদি বিক্রিয়া করে তাহলে আমরা এক ধরনের উৎপাদ পাবো। তাহলে দেখো এটা যেহেতু অর্থপ্যারা নির্দেশক, তো ফেনল কি, ফেনল আমাদের একটা অর্থপ্যারা নির্দেশক, যেটা আমরা একটু আগে দেখে আসছি। সো এই দেখো, এই যে এখানে আমরা দেখছি এই যে অর্থ পজিশন এবং প্যারা পজিশন, এই দুই পজিশনে কি ওর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। এর ফলে সংযোজন বিক্রিয়া যেটা হয়, ফার্দার সাবস্টিটিউশন যদি হয় তাহলে সেটা কোথায় হবে, অবশ্যই অর্থ অবস্থানে বা প্যারা অবস্থানে। তো আসো অর্থপ্যারা ডিরেক্টরটা দেখে নিই এখানে কি উৎপন্ন হতে পারে আমাদের। সো এখানে যে উৎপাদটা উৎপন্ন হতে পারে সেটা হচ্ছে আমাদের দুইটা উৎপাদ পাবা তুমি, অর্থ আর প্যারা দুইটাই পাবা। সো এই হচ্ছে আমাদের OH, ফার্স্টে তুমি পেলা, এটা হচ্ছে এই যে। আচ্ছা, এখানে তো আমরা সালফোনেশন করছি, খুবই বড় ভুল একটা। So এখানে আমরা সালফোনেশন করছি, তাহলে এখানে আমাদের কি হবে, SO3H, এটা একটা অর্থ সালফোনেশন পেলাম। আর একটা কি পাবো আমরা, প্যারা পাবো। মেটা পাবো, অবশ্যই মেটা পাবো না, কারণ কি এটা একটা অর্থ প্যারা ডিরেক্টর। সো অর্থ পেলাম আর প্যারা পেলাম। সো এই হচ্ছে আমাদের একটা উৎপাদ গেল। সো এরপরে দেখো, তো এই যে CH3Cl AlCl, এটাকে বলা হয় ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এটাকে বলা হয় কি আমাদের ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এখানে আমরা কি পাবো, অবশ্যই টলুইন পাবো, মানে টলুইন না, যেটাকে আমরা বলি ক্রিসল। একটু আগে আমরা এটা নামকরণ করে আসছি কিন্তু, তাই তোমরা কিন্তু এটা জানো যে কেন এটা শিখাইলাম নামকরণটা, দেখছো, কারণ এই জিনিসটা কিন্তু আমরা নর্মালের সাথে পরিচিত, বেনজিনের বা ফেনলের যে কোনো সাবস্টিটিউশনে। তো এটাকে বলা হয় ক্রিসল। এটা কি, অর্থ ক্রিসল, আর এটা কি আমাদের প্যারা ক্রিসল। সো অর্থ ক্রিসল উৎপন্ন করলাম, আর একটা উৎপন্ন করবো আমাদের প্যারা ক্রিসল। ওকে, সো প্যারা ক্রিসল উৎপন্ন করলাম। সো এরপর আসো আমরা আরো কিছু উৎপন্ন করে দেখি যে এই বিক্রিয়াটা কি হয়। দেখো HNO3 আর H2SO4, এটাকে বলা হয় নর্মাল নাইট্রেশন বিক্রিয়া। সো নাইট্রেশনে কি উৎপন্ন হয়, অবশ্যই আমাদের নাইট্রোবেনজিন উৎপন্ন হওয়ার কথা, বাট যেহেতু ফেনল আছে তো ফেনল থাকা অবস্থায় আমার একটা নাইট্রোবেনজিন উৎপন্ন হবে। সো এই হচ্ছে অর্থ অবস্থানে, আরেকটা কি প্যারা অবস্থানে। সো এই হচ্ছে অর্থ অবস্থানে, আর এই হচ্ছে আমার প্যারা অবস্থানে। সো এই যে নাইট্রেশনে করলাম, আর লাস্টে একটা বিক্রিয়া বাকি আছে, সেটা হচ্ছে কি আমাদের এই যে, এটাকে বলা হয় আমাদের নর্মাল যে ক্লোরিনেশন বিক্রিয়া। সো ক্লোরিনেশন বিক্রিয়া আমার কি উৎপন্ন হয়, ফেনলের ক্লোরিনেশনে আমি যে নর্মাল উৎপন্ন করি, তাহলে দেখো এখানে OH, এটা হচ্ছে Cl এখানে, আর এই পজিশনে যদি আমি দেই তাহলে দেখো এই যে OH, আর এটা হচ্ছে Cl। সো 4টা বিক্রিয়া আমরা দেখলাম। 4টা বিক্রিয়া কোনটার নাম কি সেটা যদি আমি একটু তোমাদের সাথে শেয়ার করে বলে দিই। সো
এটা কি আমার, এটা হচ্ছে আমার ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। সো এটা কি, এটা হচ্ছে আমার ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। সো এটা হচ্ছে আমাদের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের সালফোনেশন। সো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন গেল, সালফোনেশন গেল, এটা হচ্ছে আমাদের নাইট্রেশন। আর উপরেরটা কি, উপরেরটা হচ্ছে আমাদের নর্মাল ক্লোরিনেশন। সো আমরা একটা এক স্লাইডে তোমাদের যত ধরনের বেনজিনের, যত ধরনের তোমার কি বলা হয়, যত ধরনের সংযোজন বিক্রিয়া সম্ভব সেগুলো নিয়ে আলোচনা করলাম। সো এই 4 টাইপের নর্মাল বিক্রিয়া বেনজিন দিয়ে থাকে। এর বাইরেও বেনজিনের আরো বিভিন্ন ধরনের বিক্রিয়া আছে, সেটা হচ্ছে বেনজিন ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে। মনে রাখবা, বেনজিন কিন্তু আমার ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে থাকে। সো এই যে বেনজিন, এই বেনজিনটা আমার ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে। আচ্ছা, এখানে না লিখে বেশি ঘিজিবিজি না করি, এটা এই 4টাই থাকুক এখানে। সো আসো নিউ একটা স্লাইড নিয়ে বিক্রিয়া করি। তো দেখো, আমরা অ্যালকোহলের ক্ষেত্রে তোমাদের একটা মনে আছে কিনা যে ধাতুর সাথে বিক্রিয়া, রিয়াকশন উইথ মেটালস। সো ধাতুর সাথে বিক্রিয়াটা একটু দেখি আমরা। সো এটা একটু দেখে দাও যে আমার এখানে যে নর্মাল যে ধাতু থাকে, সো ধাতুর সাথে রিয়াকশন, সো ধাতুর সাথে রিয়াকশন করা একটু। সো তোমরা যারা অ্যালকোহল পরে আসছো, তোমরা হয়তো জানো যে অ্যালকোহলের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখে আসছি যে অ্যালকোহল গুলো কি সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে। এই যদি অ্যালকোহল হয় আর এটা যদি একটা সোডিয়াম হয়, সো তোমরা দেখে আসছো যে এখানে কি উৎপন্ন হয় আমার, এখানে কিন্তু আমরা একটা কাঙ্ক্ষিত উৎপাদ পাই, সেটাকে বলা হয় আমাদের অ্যালকক্সাইড, যেটাকে বলা হয় এখানে আর ও এন এ উৎপন্ন হয়, প্লাস কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় নর্মালি। বাট এই সেম বিক্রিয়াটা আমি যখন অন্য কিছুর জন্য লিখতে যেতাম, এই সেম বিক্রিয়াটা আমি যখন আর ও এইচ, বাট এটাকে যখন আমি Na2CO3 সাথে লিখতে চান, তখন কি আমার এটা বিক্রিয়াটা হতো? তোমরা একটু জানো, তোমরা মেবি সবাই জানো যে এই বিক্রিয়াটা কিন্তু নর্মালি হওয়ার প্রবণতা দেখাতো না। কেন দেখাতো না? কারণ এই যে সোডিয়াম বাইকার্বনেট, এটা অনেক দুর্বল ক্ষার, দুর্বল হওয়ার কারণে কিন্তু এই বিক্রিয়াটা হতো না। বাট এই বিক্রিয়াটা কিন্তু ফিনলের ক্ষেত্রে হয়, ফিনলের ক্ষেত্রে কিন্তু এই বিক্রিয়াটা হয়। কিভাবে হয় দেখো, কারণ ফিনক্সাইড আয়নটা অনেক স্টেবল, ফিনক্সাইড আয়নটা অনেক স্টেবল, অনেক স্টেবল হওয়ার কারণে তোমার এই যে ফিনলটা, ফিনল দেখুন সোডিয়ামের সাথে যেমন বিক্রিয়া দেয়, সোডিয়ামের সাথে নর্মাল বিক্রিয়া যেমন ও উৎপন্ন করে কি, ও সোডিয়াম ফেনক্সাইড উৎপন্ন করে, যেটা তোমরা দেখে আসো। সোডিয়াম ফেনক্সাইডকে আমরা তোমার যে আমাদের আগের লেকচার, যেটা আগের যে লেকচারটা, ওই মাস্টার ক্লাসে তোমরা কিন্তু দেখে এসেছো যে এই সোডিয়াম ফেনক্সাইডকে আদ্র বিশ্লেষণ করলে ফেনল উৎপন্ন করছিলাম আমরা। সো ওই উল্টা প্রসেসটা, যে ফেনলের সাথে সোডিয়ামের বিক্রিয়া করালাম, তাহলে কি হলো, সোডিয়াম ফেনক্সাইড উৎপন্ন হলো। সো এই জিনিসটা আমরা আবার একটু দেখো এখানে, যেহেতু আমাদের যে অ্যালিফেটিক অ্যালকোহল গুলো, ওরা কিন্তু কার সাথে, সোডিয়াম হাইড্রোক্সাইড বা সরি সোডিয়াম কার্বনেট Na2CO3 সাথে বিক্রিয়া দিত না। বাট আমাদের এরা ফিনল কিন্তু বিক্রিয়া দেয়। এরা বিক্রিয়া দিয়ে কি উৎপন্ন করে, এরা বিক্রিয়া দিয়ে ওই সেম সোডিয়াম ফেনক্সাইড উৎপন্ন করে। সো এখানে কিন্তু একটা ডিফারেন্স আছে, এটাখানে কিন্তু একটা ডিফারেন্স আছে। সেটা কি, তোমাদের যে এলিফেটিক অ্যালকোহল, তারা যদিও সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া দেয় না, বাট অ্যারোমেটিক অ্যালকোহল তারা কিন্তু সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া দেয়। এটা প্রমাণ করে যে আমাদের, এটা কিন্তু আরেকটা প্রমাণ, দেখো এটা কি প্রমাণ করে আমার, এটা কিন্তু আমাকে আরেকটা প্রমাণ করে দেয় যে আমার যারা কি বলে, আমার যে ফেনল, এটা একটা প্রমাণ করে যে প্রুভ দ্যাট, লিখে দেখো, প্রুভ দ্যাট ফেনলের সক্রিয়তা, ফেনলের সক্রিয়তা বা অম্লত্ব, তুমি যেটাই বলো, সক্রিয়তাও বলতে পারো অথবা অম্লত্বও বলতে পারো, ফেনলের সক্রিয়তা বা অম্লত্ব অ্যালিফেটিক অ্যালকোহল থেকে বেশি। দুইটাই কিন্তু আমরা বলতে পারি যে ফেনলের সক্রিয়তা বা অম্লত্ব দুইটাই আমার কি, অ্যালিফেটিক অ্যালকোহল হতে বেশি। সো এই আইডিয়াটা কিন্তু আমরা এই বিক্রিয়ার মাধ্যমেও পাই, এই বিক্রিয়ার মাধ্যমেও কিন্তু আমরা এই আইডিয়াটাই পাই যে ফেনলের অম্লত্ব কিন্তু, অম্লত্ব বলো বা সক্রিয়তা বলো, যেটাই বলো, সেটা কিন্তু তোমার অ্যালিফেটিক যে কোনো অ্যালকোহলের থেকে বেশি হয়। সো আসো আমরা কিছু নামী বিক্রিয়া দেখি একটু। আমরা এখন ফেনলের কিছু নামী বিক্রিয়া দেখি। সো দেখো, ফেনল প্রস্তুতির সময় আমরা কিছু নামী বিক্রিয়া দেখে আসছি। ফেনল প্রস্তুতির সময় আমরা কি কি নামী বিক্রিয়া দেখে আসছি, ডাউ দেখে আসছি, কিউমিন দেখে আসছি। সো আসো আমরা এখন আমাদের আরো কিছু নামী বিক্রিয়া দেখি। এটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। সো কেমিক্যাল রিয়াকশনে আমরা কার বিক্রিয়া দেখতে পাই? তো ফার্স্টে আমরা আসো, ফার্স্টে কারটা দেখবো, ফার্স্টে আমরা দেখি রাইমার টাইমের বিক্রিয়াটা দেখে আসো। ফার্স্টে আমরা দেখি আমাদের যে রাইমার রাইমার টাইমেন, ওকে, অনেকে টাইমেন বলে, অনেকে টাইমেন বলে। সো রাইমার টাইমেন লিখি। সো রাইমার টাইমেন বিক্রিয়াটা একটু দেখে নি চলো। সো রাইমার টাইমেন বিক্রিয়াটা কি হয় আমাদের? সো রাইমার টাইমেন বিক্রিয়ার মাধ্যমে মনে রাখবা,
রাইমার বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় স্যালিসালডিহাইড। রাইমার বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন হয়? স্যালিসালডিহাইড উৎপন্ন হয়, এটা একটু মনে রাখবা। সো বিক্রিয়াটা আমরা দেখি আগে, বিক্রিয়াটা দেখি উৎপন্ন হয় কি, উৎপদের পাশে লিখে দেবো। সো ফার্স্টে আমরা করি কি দেখো, আমরা নর্মাল বেনজিন নেই, ওকে, আমরা নর্মাল মনে করো ফেনল নেই। সো ফেনল নিলাম। সো ফেনল নিয়ে এটার সাথে আমরা বিক্রিয়া করাই কার মনে রাখবা, এটার প্রভাবকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রভাবকটা মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে। এখানে তোমার CH3 ক্লোরোফর্মের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই আমরা। আর প্রভাবক থাকে মনে রাখবা 60°C তাপমাত্রা। প্রভাবকটা অনেক বেশি বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো প্রভাবকটা একটু মনে রাখবা। এই ক্লোরোফর্ম এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতি যখন 60°C তাপমাত্রায় আমরা তাপ দেই, তখন যে জিনিসটা উৎপন্ন হয় সেটা হচ্ছে আমার কিছুটা দেখতে এরকম। দেখো ওএইচ যেটা, ওএইচটা আমার ও এন তে কনভার্ট হয়ে যায়। তোমরা জানো যে 300°C তাপমাত্রা যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিছিল, ওএইচটা ও এন তে কনভার্ট হয়ে গেছিল। এখানে যেটা হয়, এখানে CHO চলে আসে। তো মানে কাঙ্ক্ষিত জিনিস কিন্তু চলে আসছে উৎপাদে। এটাকে যখন তুমি আবার হাইড্রোলাইসিস করো, এটাকে তুমি কি করবা, এটাকে তুমি হাইড্রোলাইসিস করবা H+ অথবা H2। এটাকে যখন তুমি হাইড্রোলাইসিস করো, তখন তুমি যে উৎপাদটা পাও সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে আমার স্যালিসালডিহাইড। এই যে উৎপাদটা, এটাকে আমরা বলি স্যালিসালডিহাইড। তো আসো এই যে OH আর এখানে CHO, এটাকে আমরা বলি কি, অর্থো হাইড্রোক্সি বেনজালডিহাইড অথবা স্যালিসালডিহাইড। নামটা একটু বলে দিই আমাদের, এটার নামটা হতে পারে তোমার অর্থো হাইড্রোক্সি বেনজালডিহাইড অথবা স্যালিসালডিহাইড। ওকে, তো স্যালিসালডিহাইড বলতে পারো বা অর্থো হাইড্রোক্সি বেনজালডিহাইড, যেটাই বলতে পারো, দুইটাই কিন্তু বলা যায়। এটা তৈরি হয় কোন ভাবে, তৈরি হয় রাইমার টাইমেন বিক্রিয়ার মাধ্যমে। ওকে, নামটা মনে রাখবে, এটা হচ্ছে রাইমার টাইমেন বিক্রিয়া। সো আরেকটা বিক্রিয়া দেখে আসো আমরা, বেনজিনের মানে ফেনলের খুবই নামি একটা বিক্রিয়া, সেটাকে বলা হয় আমাদের কোব বিক্রিয়া। ওকে, এটাকে বলা হয় কি, কোব বিক্রিয়া। সো আসো আমরা কোব বিক্রিয়া নিয়ে একটু আলোচনা করি। সো কোব বিক্রিয়া এটাও সেম, আমাদের ফেনল থেকে শুরু হয়। বাট রাইমার টাইমেনে আমার যেভাবে উৎপন্ন হয়েছিল, রাইমার টাইমেনে উৎপন্ন হয়েছিল স্যালিসালডিহাইড। আর কোব বিক্রিয়া উৎপন্ন হবে কি, কোব বিক্রিয়া উৎপন্ন হবে আমার স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, কোব বিক্রিয়া কি উৎপন্ন হবে, স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়। সো আসো এই বিক্রিয়াটা আমরা করি একটু। সো কোব বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি করি দেখো, কোব বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ফার্স্ট এই যে ফেনল নিয়ে শুরু করি। সো এখানে আবার একটু অন্য আনকনভেনশনাল ওয়েতে আগানো হয় আমাদের। সো এখানে এটাকে যখন করবা, সো ফার্স্টে আমরা কি করি মনে রাখবা, রাইমার টাইমের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যেটা করি, এই যে আমাদের রাইমার টাইমে কি করছিলাম, CHCl3 এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাইছিলাম। কোবের ক্ষেত্রে আমরা ওই অ্যাপ্রোচটা যাই না। কোবের ক্ষেত্রে আমরা নর্মালি কি করি, আমরা নর্মালি এখানে ফার্স্টে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাই দিই। ওকে, তো আমরা ফার্স্টে কি করি, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই দিই। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন আমরা বিক্রিয়া করাই দিই, তখন আমার এখানে উৎপাদটা কি আসে দেখো, উৎপাদটা চলে আসে এখানে দেখো। তোমরা একটা আইডিয়া পাচ্ছ যে OH NaOH কি বিক্রিয়া করবে, তাহলে এখানে ONA চলে আসবে। ওকে, ভালো কথা, ONA চলে আসলো। এরপরে এটাকে আমরা করি কি, খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, এই স্টেপটা খেয়াল করো। এই তোমার যে কোব বিক্রিয়া সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে এটা। এখানে আমরা কি করি, এটাকে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করাই। কার সাথে বিক্রিয়া করাই আমরা, বিক্রিয়া করাই আমরা কার্বন ডাইঅক্সাইডের সাথে। বাট এখানে কার্বন ডাইঅক্সাইডের সাথে দিলেই কিন্তু বিক্রিয়া হবে না, প্রভাবক লাগে। প্রভাবক কি, 125°C তাপমাত্রা সাথে 6 অ্যাটমসফিয়ার চাপ, এটার সাথে যখন আমরা বিক্রিয়া করে, তখন আমার এই যে জিনিসটা সেটা আমার কনভার্ট হয়ে যায় কিতে, আমার কিছুটা কাঙ্ক্ষিত উৎপাদের দিকে আগায়ও। তখনও কিতে কনভার্ট হয়, ও COO আর এখানে OH। দেখতে পাচ্ছ এই ONA টা কিন্তু COO কনভার্ট হয়ে গেল, আর এখানে একটা OH চলে আসলো। এরপরে আমরা কি করি, এরপরে স্টেপটা তোমরা আগে কিছুটা গেস করতে পারতেছো, সেটা আমরা কি করি, আমরা কিন্তু এখানে হাইড্রোলাইসিস করি, যেটা হচ্ছে H+ অথবা H2O এর উপস্থিতি হাইড্রোলাইসিস করি। হাইড্রোলাইসিস করলে কি হয়, আমার যে COONA সেটা আমার আদ্র বিশ্লেষিত হয়ে যায়, আর এখানে COOH উৎপন্ন করে। এই যে বস্তুটা, এটাকে আমরা বলি কি, স্যালিসাইলিক অ্যাসিড। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি আমাদের স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি, সেটাকে বলা হয় অর্থো হাইড্রোক্সি বেনজালডিহাইড। তো আসলে সেই নামটাও লিখে দিই, সেটাকে কি বলা হয়, এটাকে আরেক নাম আছে যে অর্থো হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড।
সো বোঝা গেল অর্থো হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড, এটাও আমরা মাঝে মাঝে এই নামটা বলে থাকি। ওকে, সো আসো সামনের দিকে আগানো যাক। এখন আরেকটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে যে ফেনলের সম্পর্কে তো আমরা অনেক কিছু জানলাম। ফেনলের আমরা কি কি শিখলাম? আমরা ফার্স্টে ফেনল কিভাবে, ফেনল জিনিসটা আসলে কি, অ্যারোমেটিক অ্যালকোহলের একটা টাইপ হচ্ছে ফেনল, ফেনলের সাথে অন্যান্য অ্যারোমেটিক অ্যালকোহলের ডিফারেন্সটা কি সেটা দেখলাম। তারপর আমরা কি দেখলাম, আমরা কিভাবে ফেনল প্রস্তুত করতে পারি সেটা দেখলাম। ফেনল প্রস্তুতির পরে আমরা শিখলাম কি, যে ফেনলের রাসায়নিক বিক্রিয়াটা কিরকম হয় সেটা আমরা দেখলাম। রাসায়নিক বিক্রিয়া দেখার পর কিছু নামী বিক্রিয়া দেখলাম ওখানে আমরা, যেটা ছিল কি কোপ বিক্রিয়া, প্রাইমারটাইমের বিক্রিয়া, সেগুলো আমরা অ্যানালাইসিস করলাম। এরপরে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই ফেনলটা আমরা শনাক্তকরণ করবো কিভাবে। যেমন অ্যালকোহল শনাক্তকরণ করতাম আমরা কিভাবে, মনে করো তো অ্যালকোহল শনাক্তকরণ করতাম কিন্তু আমরা PCl5 বা মনে করো SOCl2 এগুলো দ্বারা। সব থেকে ভালো মেথড যদি বলি আমি, যে অ্যালকোহল, আমাদের যে অ্যালকোহল ছিল, আমাদের যে অ্যালকোহল শনাক্তকরণ, আমাদের অ্যালকোহল শনাক্তকরণ করতাম আমরা কিভাবে, আমরা অ্যালকোহল শনাক্তকরণ করতাম হয় আমাদের PCl5 দ্বারা অথবা PCl3 দ্বারা। আর এর বাইরে আমরা যেটা করতাম সব থেকে ইফেক্টিভ ছিল কি আমাদের SOCl2, SOCl2 দ্বারা। মাঝে মাঝে কিন্তু আমরা ধাতব সোডিয়াম দ্বারাও করতাম, ওই যে ধাতব সোডিয়াম দ্বারাও কিন্তু করা যায়। কিভাবে ধাতব সোডিয়াম দ্বারা কিভাবে করা যায়, ওই যে হাইড্রোজেন গ্যাসটা H2 গ্যাসের বুদবুদ উৎপন্ন হয়, সেটা দ্বারাও কিন্তু আমরা আমাদের এলিফ্যাটিক অ্যালকোহলকে শনাক্তকরণ করতে পারতাম। বাট অ্যারোমেটিক অ্যালকোহলের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা, অ্যারোমেটিক অ্যালকোহলের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। এই ক্ষেত্রে আমরা কি ইউজ করি, এই ক্ষেত্রে আমরা FeCl3 ইউজ করি। মানে আমাদের যে আমরা ফেনল শনাক্তকরণটা একটু দেখি তাহলে। এটা হচ্ছে আমাদের তো এলিফ্যাটিকটাতে এভাবে আমরা করি। এখন আমরা দেখবো যে আমাদের ফেনল শনাক্তকরণ কিভাবে করা যায়। সো আসো আমরা ফেনল শনাক্তকরণ করি। ওকে, সো ফেনল শনাক্তকরণ কিভাবে করা যায় সবার আগে মনে রাখবা, ফেনল শনাক্তকরণ করা হয় আমাদের FeCl3 দ্বারা। ওকে, FeCl3 দ্বারা। সো FeCl3 সাথে তুমি যখন ফেনলের বিক্রিয়া করাবা, সো দেখো তুমি যখন ফেনলের সাথে FeCl3 বিক্রিয়া করাবে, এখন ফেনলকে আমরা একটু আনকনভেনশনাল ওয়েতে লিখে রাখি। দেখো একটু আনকনভেনশনাল ওয়েতে আমরা একটু ফেনলকে লিখি। সো ফেনলকে আমরা কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি ফেনলকে, দেখো তো একটু C6H5OH, এভাবে লিখতে পারি না আমরা? অবশ্যই লিখতে পারি। তো তিনটা ফেনল লাগবে এখানে, এখানে আমার মূলত তিনটা ফেনল লাগবে। তিনটা ফেনল যখন এর সাথে বিক্রিয়া করবে, আমার উৎপাদ যেটা হবে, আমার উৎপাদটা হবে কিছুটা এইরকম। দেখো আমার উৎপাদটা হবে যে FeC6H5O3, এই জিনিসটা উৎপন্ন হবে। এখন এই জিনিসটা একটা জটিল আয়ন, সো এটা তোমার 3+ আকারে উৎপন্ন হবে। ওকে, এই জিনিসটা উৎপন্ন হবে, সাথে কি উৎপন্ন হবে, তোমার তিনটা HCl উৎপন্ন হবে। সো দেখো এই জিনিসটা আমার নর্মালি উৎপন্ন হয়। সো এই যে আয়নটা, এটা বেগুনি বর্ণের হয়, এটার কালারটা কি হয় মনে রাখবা, এটা আমার বেগুনি বর্ণের হয়। সো এই বেগুনি বর্ণটা যেটা, এই বেগুনি বর্ণ দ্বারা আমরা মূলত বুঝতে পারি যে এটা ফেনল শনাক্তকরণ হয়েছে। ওকে, সো ফেনলকে যখন তুমি FeCl3 এর সাথে বিক্রিয়া করবে, FeCl3 কালার কিন্তু একটু লালচে কালারের হয়, একটু লালচে কালার হয়। সো যখনই তুমি বিক্রিয়া করাবা তখন তুমি একটা বেগুনি বর্ণের একটা পদক্ষেপ পাবা বা বেগুনি বর্ণের একটা দ্রবণ পাবা। সো তার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে এটা হচ্ছে ফেনল। সো ফেনল সম্পর্কে আমরা অনেক ডিটেলসে আলোচনা করলাম। আসো এখন আমরা কিছু MCQ সলভ করে আসি একটু ফেনলের। ওকে, এখন আসো আমরা এতক্ষণ যা নিয়ে আলোচনা করলাম সেটা নিয়ে একটু আলোচনা করি। সো ফেনলের কিছু MCQ দেখো। সো এটা দেখো যে নিচের কোন বিকারক ফেনলিক OH পূরক শনাক্তকরণে ব্যবহৃত হয়। এই যে একটু আগে আমরা কি দেখলাম, দেখো ফেনল শনাক্তকরণে আমরা কি ব্যবহার করছি, FeCl3। তাহলে এই MCQ এর অ্যান্সার কি হবে বলতো, এই MCQ এর অ্যান্সার হবে আমাদের FeCl3। তাহলে ফেনল শনাক্তকরণে কি ব্যবহার করা হয়, FeCl3। আরেকটা কথা, যে এখানে FeCl3 কালারটা থাকে কি, এটা কোন বর্ণের পদক্ষেপ পরে মনে রাখবে। এখানে আমার আবার একটু বলে দিই, যে বারবার বলে দিই কারণ এটা মনে থাকবে, এখানে বেগুনি বর্ণের পদক্ষেপ পরে। ওকে, বেগুনি বর্ণের একটা পদক্ষেপ পরে, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা MCQ। ওকে, এরপর দেখো ওই যে আবার এক কথা দেখো, এটা ওই যে 19-20 কত জায়গায় আসছে দেখো, জেইউতে আসছে, 19-20 কেইউতে আসছে, দুই জায়গায় কিন্তু আসে যে নিচের কোনটি ফেনল শনাক্তকরণে ব্যবহার করা হয়, কোনটা ব্যবহার করা হয়, সেম কথা FeCl3। ওকে, এরপর আসো এই যে ভালো একটা কোশ্চেন, যে গাঢ় HNO3 এবং H2SO4 মিশ্রণে থাকে ফেনলের বিক্রিয়া কি উৎপন্ন হয়। দেখো আমাদের অনেকেরই এই বিক্রিয়াটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে থাকি। দেখো 19-20 কোশ্চেন তো আগের কোশ্চেন, বাট এই কোশ্চেনটা আমরা অনেকে ভুল করে থাকি। বলা হয়েছে কি দেখো, গাঢ় HNO3 এবং গাঢ় H2SO4, কিছুটা নাইট্রেশন নাইট্রেশন লাগতেছে না, H2SO4 আর HNO3 বিক্রিয়া করলে কি হয়, নাইট্রেশনই তো হয়। সো এদের মিশ্রণের সাথে ফেনলের বিক্রিয়া, তো ভালো কথা,
ফেনলের সাথে এদের বিক্রিয়া মানে কি, ফেনলের নাইট্রেশন, আলটিমেটলি আমরা করতে যাচ্ছি কি নাইট্রেশন অফ ফেনল। সো ফেনলের নাইট্রেশনে কি হওয়া উচিত, অবশ্যই প্যারা নাইট্রোফেনল বা অর্থো নাইট্রোফেনল হওয়া উচিত। সো আমাদের কিন্তু অ্যান্সারটা কিছুটা এর দিকেই যায়, বাট একটু কনফিউশন আছে মানে এই কোশ্চেনটা একটু ঝামেলা আছে, তোমাকে কনসেপ্টটা একটু যাচাই করতে হবে। দেখো এই যদি হয় আমার, এই যদি হয় আমার ফেনল, আমরা করব কি ফেনলের নাইট্রেশন কার দ্বারা করব, HNO3 আর H2SO4, এটাও কনসেন্ট্রেটেড, এটাও কনসেন্ট্রেটেড, যেহেতু কোশ্চেনে বলছে দুটোটাই লিখে দিলাম। এটা করলে আমি এখানে উৎপাদটা কি পাই, দেখো তো আমার এখানে উৎপাদটা কি পাই, এখানে উৎপাদটা যেটা পাই সেটা হচ্ছে আমার এই যে, হয় তুমি ফার্স্টে কি পাবা, হয় তুমি অর্থো নাইট্রোফেনল পাবা বা কি পাইতে পারো প্যারা নাইট্রোফেনল, এই দুইটার একটা তুমি পাবা, তুমি একটা পার্সেন্টেজ পাবা, বলতে গেলে মিক্সচার পাবা, অর্থো নাইট্রোফেনল বা প্যারা নাইট্রোফেনল। বাট সো ওই লজিক থেকে কিন্তু আমাদের অ্যান্সার হওয়া উচিত প্যারা নাইট্রোফেনল, বাট অ্যান্সার এটা হয় না। কারণ কি, কারণ এই নাইট্রেশনটা তোমার এক স্টেপে কিন্তু থেমে যায় না। দেখো এই নাইট্রেশনটা তোমার কখনো এক স্টেপে থেকে থেমে যায় না। সো এই নাইট্রেশনটা তোমার 2-3 স্টেপে হয়। তো আসলে আমরা স্টেপ গুলো একটু দেখি। তুমি যে ফার্স্ট স্টেপটা করলা না, তুমি এখান থেকে যে কোনো একটাকে নাও, তুমি এখান থেকে যে কোনো একটাকে নাও, মনে করো তুমি অর্থটা নিয়ে কাজ করলা, তুমি অর্থটা নিয়ে মনে করো সামনে আগালা। তুমি যখন এটাকে নিয়ে সামনে আগাবা, তোমার আলটিমেটলি কি হবে দেখো, আরেকবার নাইট্রেশন হবে, এখানে কি হবে, আরেকবার নাইট্রেশন হবে। তো আরেকবার HNO3 আর H2SO4, সো এটা মূলত 3বারে নাইট্রেশনটা হয়। সো এই নাইট্রেশনের ফলে তোমার এই যে উৎপাদটা, এটা তোমার কনভার্ট হয়ে যাবে কোনটায়, এটা তোমার মূলত এই উপাদানটা কনভার্ট হবে, সেটা হচ্ছে দেখো এখানে একটা NO2 থাকবে, এখানে একটা NO2 থাকবে, এখানে একটা NO2 থাকবে। সো এটাকে কি বলা যায়, এটাকে বলা যায় তোমার 2,4,6 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। নামটা একটু লিখি, এটা কি বলা যায়, এটাকে বলা যায় আমাদের 2,4,6 ট্রাই নাইট্রোফেনল, যেটার বাণিজ্যিক নাম হচ্ছে আমাদের, এটার বাণিজ্যিক নাম হচ্ছে আমাদের পিক্রিক অ্যাসিড। ওকে, এটার বাণিজ্যিক নাম কি আমাদের পিক্রিক অ্যাসিড। সো এটা কিন্তু অনেক ভালো একটা এমসিকিউ, যে এখানে কিন্তু সবাই দাগাই দেবে কিন্তু প্যারানাইট্রোফেনল, বাট তুমি কিন্তু প্যারানাইট্রোফেনল দাগাতে পারবা না। কারণ কি, এটাই বলছে গাঢ়, গাঢ় যখনই নিবে, দুইটাই যখন তুমি গাঢ় নিবে, দেখো তুমি এটাও গাঢ় নিয়েছো এটাও গাঢ় নিয়েছো, তখন হবে কি নাইট্রেশন কয়েক স্টেপে হবে। তো তোমার ফার্স্ট স্টেপে তোমার কিন্তু অর্থ বা প্যারার মিক্সচার পাবা, সেকেন্ড স্টেপে যায় তুমি কিন্তু অর্থটা নাও বা প্যারাটা নাও, তুমি কিন্তু পিক্রিক অ্যাসিড পাবা। তো এখানে উৎপন্ন হয় কি আমার পিক্রিক অ্যাসিড। আই গেস এমসিকিউটা আমরা সবাই বুঝতে পারছি। 60°C তাপমাত্রায় কৌষ্টিক সোডার উপস্থিতিতে ফেনল এবং ক্লোরোফর্ম বিক্রিয়ায়, ওই যে একটু আগে বলছিলাম, দেখো এই যে 60°C তাপমাত্রা, তোমাকে যখনই বলা হয়েছে 60°C তাপমাত্রায় বিক্রিয়াটা করাইছো, বিক্রিয়া কে করছে, কৌষ্টিক সোডা। কৌষ্টিক সোডা মানে কি বলতো, কৌষ্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, কৌষ্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। ফেনলের সাথে কার বিক্রিয়া করাছে দেখো, ক্লোরোফর্মের। আচ্ছা ক্লোরোফর্ম তাহলে কি CH_Cl3, তাহলে এটা কিন্তু আমাদের কিছুটা বিক্রিয়াটার নাম কি, এটা কিন্তু আমাদের রাইমার টাইমিন বিক্রিয়া। ওকে, সো এটা গোলায় যাওয়া যাবে না, এটা কিন্তু রাইমার টাইমিন বিক্রিয়া, নট কোপ। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, এগুলো তুমি অ্যালডিহাইডে পড়ে আসতো। এখন রাইমার টাইমিন বিক্রিয়াটা আমরা যদি একটু তোমাকে মনে করাই দিই, তাহলে এখানে কি হয় দেখো, এখানে কি হয়েছিল, এখানে তোমার এই যে একটা ফেনল ছিল, ফেনলের সাথে তুমি কি করছিলা, তুমি ফেনলের সাথে বিক্রিয়া করাইছিলা কার, তুমি ফেনলের সাথে কিন্তু বিক্রিয়া করাইছিলা ফার্স্টে CH_Cl3 সোডিয়াম হাইড্রোক্সাইড, আর সাথে আমরা কি দিছিলাম 60°C তাপমাত্রায় তাপ দিছিলাম যখনই। আচ্ছা এখানে তো ফেনল, আমি তো বেনজিন লিখছি। সো এটার সাথে যখনই বিক্রিয়া করাইছিলাম, আমার এখানে কি উৎপন্ন হয়েছিল, তোমাদের সবার আগে মনে আছে, একটু আগে বিক্রিয়াটা করে আসছি আমরা, এখানে উৎপন্ন হয়েছিল কি, উৎপন্ন হয়েছিল আমার ONA আর এখানে CHO। পরবর্তীতে আমি কি করছিলাম, পরবর্তীতে এটাকে আমরা হাইড্রোলাইসিস করছিলাম। এটাকে যখনই আমরা হাইড্রোলাইসিস করছিলাম, হাইড্রোলাইসিস কার দ্বারা করছি, H+ অথবা H2। যখনই আমরা এদের দ্বারা হাইড্রোলাইসিস করছি, তখনই আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উৎপাদে পৌঁছে গেছি। কাঙ্ক্ষিত উৎপাদটা কি ছিল আমাদের, OH আর CHO, এটাকে বলা হয় স্যালিসালডিহাইড। তো এবার যদি এই কোশ্চেনটা আমাদের উল্টা করে আসে যে এই বিক্রিয়ায় উৎপন্ন হয় কি, উৎপন্ন হয় কি আমাদের স্যালিসালডিহাইড, বিক্রিয়ার নাম রাইমার টাইমিন, উৎপন্ন হয় কি আমাদের স্যালিসালডিহাইড। ওকে, সো আসো সামনের দিকে আগে। আচ্ছা এই তো আবার ওই যে একটু আগে যেটা বললাম, হেরে স্যালিসালডিহাইড তৈরি হয় কোন বিক্রিয়ার মাধ্যমে, এই যে একটু আগে দেখাইছি স্যালিসালডিহাইড তৈরি হয়েছে কোন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে,
অবশ্যই আমাদের প্রাইমার টাইপ এন্ড বিক্রিয়ার মাধ্যমে। ইজি এমসিকিউ ছিল একদম। এবার দেখো ফেনল শনাক্তকারী বিক্রিয়ার ক্ষেত্রে কোনটির সংশ্লিষ্টতা নাই, এটা দেখো অনেক বড় ভালো একটা কোশ্চেন, যে ফেনল শনাক্তকারী বিক্রিয়ার সাথে কোনটার মানে আমাদের মানে কানেকশন নাই। সো দেখো ফেনলের সাথে দেখো ফার্স্টে বলা হয়েছে যে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া, সো নাইট্রাস অ্যাসিড HNO2, হ্যাঁ এটা সংশ্লিষ্ট আছে, কিন্তু ফেনল শনাক্তকরণে নাইট্রাস অ্যাসিড ব্যবহার করা হয়, মনে রাখবা। ফেনল শনাক্তকরণে তোমার নাইট্রাস অ্যাসিড HNO2 হ্যাঁ ইউজ করা যায়, সো এটার সাথে সংশ্লিষ্টতা আছে, এটার সাথে সংশ্লিষ্টতা আসে। প্যারানাইট্রোসোফেনল উৎপন্ন হয়, প্যারানাইট্রোসোফেনল, হ্যাঁ প্যারানাইট্রোসোফেনল উৎপন্ন হয়, সো এটাও সংশ্লিষ্টতা আছে, এটাও ঠিক আছে আমাদের। বাট এটা তাহলে কি সংশ্লিষ্টতা তোমাকে বলছে কি, দেখো তোমাকে বলছে সংশ্লিষ্টতা নেই, তাহলে এই দুইটার সাথে সংশ্লিষ্টতা আছে, তাহলে কিন্তু এটা হতে পারবে না। ভার্সিটিতে কিন্তু এই টাইপের এমসিকিউ অনেক বেশি আসে, যে একটু পরে লেখা থাকে যে কোনটা নেই বা কোনটা নয়। তো তারপরে দেখো ইন্ডোফেনল সোডিয়াম বন্ডের নীল, দেখো ইন্ডোফেনল সোডিয়াম বন্ডের নীল বর্ণ দেয়, এটা একটু দেখো তো যে ইন্ডোফেনলটা কি, ইন্ডোফেনলটা একটু বোঝা লাগবে আমাদের। সেটা হচ্ছে যে হোয়াট ইজ ইন্ডোফেনল, জিনিসটা হচ্ছে তুমি যখন, এটা হচ্ছে যে তুমি যখন ফেনলের সাথে, দেখো ফেনলের সাথে ডায়াজোনিয়াম সল্টের একটা বিক্রিয়া করো, দেখো তো ফেনলের সাথে ডায়াজোনিয়াম সল্টের একটা বিক্রিয়া করে আমরা। তো এই বিক্রিয়াটা কি হয়, দেখো এই বিক্রিয়াটা মনে করো এই হচ্ছে তোমার ডায়াজোনিয়াম সল্ট, ওকে এই হচ্ছে তোমার ডায়াজোনিয়াম সল্ট N2Cl, আর এর সাথে তুমি বিক্রিয়া করাচ্ছ কার, তুমি এর সাথে বিক্রিয়া করাচ্ছ তোমার ফেনলের, মনে করো ফেনলের এই হচ্ছে আমার একটা H, আর এখানে মনে করো তোমার এই যে বেনজিন রিংটা, আর এই হচ্ছে আমাদের ফেনল। সো এদের মাঝখানে যখন বিক্রিয়াটা হবে, এদের মাঝখানে যখন বিক্রিয়াটা হয়, মূলত এখান থেকে HCl বের হয়ে যায়, এখান থেকে মূলত কি হয় আমাদের, এখান থেকে মূলত এক অনুযায়ী একটা H আর একটা Cl, এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে ঘনীভূত হয়ে যায়। তাহলে আমার যে ফাইনাল প্রোডাক্টটা হয় কি, আমার একটা অ্যাজো কম্পাউন্ড যুক্ত মানে তৈরি হয়, কি হয় একটা অ্যাজো কম্পাউন্ড যুক্ত হয়, এখানে দেখো না N ডবল বন্ড N, এটাকে বলা হয় একটা অ্যাজো যৌগ। সো এই অ্যাজো যৌগটা আমার নর্মালি এখানে উৎপন্ন হয়। তো এগুলো নর্মালি আমাদের যে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ওই সব জায়গায় এইসব বিক্রিয়াগুলো ইউজ করা হয়। তো এখানে মনে রাখবা এখানে যে পদক্ষেপটা পড়ে এটা নর্মালি লাল হয়, সো এটাকে বলা হয় ইন্ডোফেনল। সো এখানে যে বিক্রিয়াটা হয় এটা নর্মালি কিন্তু লাল কালারের পদক্ষেপ পড়ে। সো এটা একটু মনে রাখবা যে এটা হয় কি, এটা কিন্তু লাল বর্ণের দ্রবণ পড়ে একটা, ওকে এটা কোন কালার হয়, এটা হয় আমার লাল কালারের। সো সংশ্লিষ্টতা নেই কোনটা, নীল ঠিক আছে, হ্যাঁ ইন্ডোফেনল নীল বর্ণ, এটা কিন্তু ঠিক আছে যে নীল ঠিক আছে। এখানে দেখো ইন্ডোফেনল সোডিয়াম লবণ, যেটা ইন্ডোফেনল সোডিয়াম লবণ সেটা নীল হয়, বাট শুধু ইন্ডোফেনল সেটা কিন্তু লাল বর্ণের হয়। সো সংশ্লিষ্টতা নাই কোনটার, এটা কিন্তু সংশ্লিষ্টতা নেই। ওকে, সো আমাদের ফেনল নিয়ে আলোচনা আজকে এই পর্যন্তই। সো আমরা কিন্তু ফেনল অনেক কিছু ডিটেলস আলোচনা করছি। সো এখানে আমরা একদম শুরু থেকে প্রিপারেশন, তারপর কেমিক্যাল রিয়াকশন, শনাক্তকরণ সবকিছু দেখছি। সো আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমাদের লেকচার এই পর্যন্তই ছিল।